এই পর্বের শুরুতেই দেখা যায় কিয়ান এবং আলী মর্টাল ওয়ার্ল্ডে ছিল। তারা সেখানে বসে গল্প করছিল এবং ইহুয়ার জন্য অপেক্ষা করছিল, যেহেতু ইহুয়া তাদেরকে রেখে সেলেস্টিয়াল প্যালেসে চলে এসেছে। তবে একটু পরেই ইহুয়া ডাইফিং এর সাথে কথা শেষ করে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে ইহুয়ার আসার খবর পেয়ে সুজিন খুশি হয়ে বের হচ্ছিল ইহুয়ার সাথে দেখা করতে। তখনই ইহুয়ার প্যালেসের একজন গার্ড সুজিনকে জানায় যে ইহুয়া আবারও মর্টাল ওয়ার্ল্ডে চলে গিয়েছে। সুজিন তখন ওই গার্ডকে জিজ্ঞাসা করে ইহুয়া কি হেভেনলি লর্ডের জন্মদিনে আসবে না। ওই গার্ড তখন বলে সঠিক সময়ে ইহুয়া চলে আসবে, যেটা শুনে সুজিন অনেক খুশি হয়ে যায়। তবে সুজিনের ফেসের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল তার মনে বিশাল কোনো ঘোট চলছে। এরপরেই দেখা যায় সুজিন যখন বসেছিল তার কাছে নু আসে। নু খবর নিয়ে এসেছিল যে ইয়ানজেন সেলেস্টিয়াল প্যালেসে চলে এসেছে। আর তারপর সে সুজিনকে জিজ্ঞাসা করে সুজিন নিশ্চিত কিনা যে সে এটা করতে চায়। সুজিন তখন বলে ইহুয়াকে সেলেস্টিয়াল প্যালেসে আটকে রাখার এছাড়া আর কোনো উপায় নেই। আসলে সুজিনের প্ল্যান ছিল ইয়ানঝেনকে ফাঁসিয়ে দেয়া। সে ইয়ানঝেনকে তাকে মলেস্ট করার দায়ে ফাঁসাতে চাচ্ছিল। আর হেভেনলি লর্ড যেহেতু ইয়ানঝেনের মাকে পছন্দ করে না এবং সুজিন অনেক ইম্পর্ট্যান্ট তার জন্য, তাই সে সুজিনকে বিশ্বাস করবে এবং কোনো বিচার বিবেচনা ছাড়াই ইয়ানঝেনকে শাস্তি দিবে। আর ইহুয়ার কনসোর্টকে যেহেতু মলেস্ট করার চেষ্টা করা হয়েছে, তাই ইহুয়া এই বিষয়টা নিয়ে ব্যস্ত থাকবে। সে আর কিনকিউতে ফিরে গিয়ে কিয়ানের সাথে সময় কাটাতে পারবে না। তবে নু ভয় পাচ্ছিল। সুজিন তখন নুকে বলে তুমি সবকিছু ব্যবস্থা করো, আমি যাচ্ছি ইয়ানঝেনকে ডাকতে। এরপরে আমাদেরকে ইয়ানঝেনকে দেখানো হয় যে লোটাস পন্ডের সামনে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে যাওয়ার সময় মেয়েটরা বলা বলে করছিল দেখো হেভেনলি লর্ডের নাতি, অথচ হেভেনলি লর্ডের সাথে দেখা করার জন্য ওর এখানে অপেক্ষা করতে হচ্ছে। বেচারা, কেন যে সেকেন্ড প্রিন্স ওই সাপটাকে বিয়ে করতে গেল। এসব শুনে ইয়ানঝেনের অনেক খারাপ লাগছিল। তখনই তার কাছে সুজিন আসে। ইয়ানঝেন তো প্রথমে সুজিনকে চিনতে পারে না। সুজিন পরিচয় দেয় সে ইয়েহুয়ার ওয়াইফ, ইয়ানঝেনের ভাবি। ইয়ানঝেন সুজিনকে গ্রেটিং করে। সুজিন তখন ইয়ানঝেনকে বলে তুমি ওই সব মেয়েদের কথায় কান দিও না। তোমার বাবা মা একে অপরকে খুবই ভালোবাসে আর আমি তাদের ভালোবাসাকে সম্মান করি। সে ইয়ানঝেনের সাথে এত ভালো ব্যবহার করছিল, ইয়ানঝেন তো ছোট্ট বাচ্চা, বুঝতে পারে না। সুজিন ইয়ানঝেনকে বলে চলো আমি তোমাকে হেভেনলি লর্ডের সাথে দেখা করাচ্ছি। ইয়ানঝেন তখন বলে হেভেনলি লর্ড তো আমাকে এখনো ডাকেনি। সুজিন বলে আরে তুমি ছাড়ো, তুমি তার নাতি, তোমার তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এবং ইয়ানঝেনকে সেখান থেকে নিজের ঘরে নিয়ে আসে। ইয়ানঝেন কিছু বলতে যাবে তার আগেই সুজিন তার মুখের সামনে কিছু একটা ছিটিয়ে দেয়। এতে করে ইয়ানঝেন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর নু আর সুজিন মিলে ইয়ানঝেনকে অনেকটা ড্রিঙ্ক করিয়ে দেয় আর তারপর তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার কাপড়গুলো এলোমেলো করে দেয়। এরপর সুজিন নুকে বলে ছাদ থেকে একটা কাপড় ঝুলিয়ে দিতে আর তারপর চিৎকার দিয়ে কান্না করতে করতে বের হয়ে যাবে। এটা বলবে যে ইয়ানঝেন সুজিনকে মলেস্ট করার চেষ্টা করেছে, যে কারণে সুজিন এখন সুইসাইড করতে চাচ্ছে। মরে গেলেও তো বাঁচা যাইতো। আর নু ঠিক এমনটাই করে। এদিকে ইয়েহুয়া সেলেস্টিয়াল প্যালেসে ফিরে এসে সাংজির সাথে কথা বলছিল। সাংজি ইয়েহুয়াকে বলে শুনলাম আজকাল তুমি কিনকিউতেই থাকছো, তাহলে তো খুব দ্রুতই তোমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। ইয়েহুয়া মুচকি হাসে। সাংজি জানায় হেভেনলি লর্ডের জন্মদিনে সে তার বড় ছেলেকে প্রথমবারের মতো সেলেস্টিয়াল প্যালেসে নিয়ে এসেছে। তবে তখনই সেখানে থার্ড প্রিন্স দৌড়ে এসে বলে তুমি এখানে গল্প করছো, দেখো ইয়ানঝেন বিপদে পড়েছে। সাংজি তড়িঘড়ি করে দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় সুজিন আর ইয়ানঝেন হেভেনলি লর্ডের সামনে বসে আছে। সুজিন তো ন্যাকা কান্না চালিয়ে যাচ্ছিল আর বেচারা ইয়ানঝেন বুঝতেই পারছিল না সে কি করেছে। সেখানে সাংজি, থার্ড প্রিন্স এবং ইয়েহুয়া আসে। হেভেনলি লর্ড সাংজিকে দেখে চিৎকার দিয়ে বলে তোমার ছেলে তোমার মতোই লম্পট হয়েছে, সে সুজিনকে মলেস্ট করার চেষ্টা করেছে। তবে সাংজি এটা বিশ্বাসই করতে পারছিল না। এদিকে সুজিন ইয়েহুয়ার কাছে মাথা ঠুকে বলছিল আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার সম্মান নিয়ে মরে যেতে চাই। তবে ইয়েহুয়ার ফেস রিয়াকশন দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। বোঝাই যাচ্ছিল যে ইয়েহুয়া স্পষ্ট বুঝতে পেরেছে সুজিন ইয়ানঝেনকে ফাঁসাচ্ছে। যা হোক, সাংজি ইয়ানঝেনকে লাথি মেরে ফেলে দেয় আর তারপর হেভেনলি লর্ডের কাছে রিকোয়েস্ট করতে থাকে ইয়ানঝেনকে মাফ করে দেওয়ার জন্য। সে বারবার বলতে থাকে সে ইয়ানঝেনকে চেনে, ইয়ানঝেন এমন করতেই পারে না। ইয়ানঝেনও হেভেনলি লর্ডকে বলছিল আপনি ইনভেস্টিগেশন করে দেখুন, আমি কিচ্ছু করিনি। তবে হেভেনলি লর্ডের তো সাংজির উপর আগে থেকেই রাগ ছিল। ইয়ানঝেনের দিকে কান্না করতে করতে বলতে থাকে কনসোর্ট সুজিনই আমাকে এখানে নিয়ে এসেছিল, আমি তো তার প্যালেস চিনিও না। সুজিন এবার একটু ভয় পেয়ে যায়। তবে যেটা হওয়ার ছিল, হেভেনলি লর্ড ইয়ানঝেনের কোনো কথাই শোনে না। সে গার্ডদের ডাকে এবং বলে ইয়ানঝেনের ইমর্টাল রুট নষ্ট করে দিয়ে
তাকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিতে 60 বছরের জন্য। এই 60 বছর ইয়ানজেনকে মর্টালদের মতো জীবনযাপন করতে হবে, এটাই তার প্রায়শ্চিত্ত। তবে সাংজি অনেক রিকোয়েস্ট করেও হেভেন লর্ডের মন গলাতে পারে না। এদিকে কিনকিউতে কিয়ান আলীকে নিয়ে অনেক ভালো ছিল। সে আলীর দিকে তাকিয়ে চিন্তা করছিল ইয়ে হওয়ার ভাগ্য কত ভালো, সে কত লক্ষ্মী একটা ছেলে পেয়েছে। এরপরেই দেখা যায় ইয়ে হওয়া সুজিনের সামনে দাঁড়িয়েছিল, আর সুজিন তখনও ন্যাকা কান্না করে বলছিল, আপনি আমাকে অনুমতি দিন, আমি গলায় দড়ি দিয়ে মরতে চাই, এই মুখ আমি আপনাকে আর দেখাবো না। ইয়ে হওয়া নির্লিপ্তভাবে সুজিনের দিকে তাকিয়ে বলে, এখন আবার তুমি কোন নাটক শুরু করেছ? আমার যে কি শান্তি লাগছে কথাটা শুনে। সুজিন অবাক হয়ে বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, কোনো মেয়ে নিশ্চয়ই তার ইজ্জত নিয়ে এইভাবে মিথ্যা কথা বলতে পারে না। ইয়েহোয়া তখন বলে, একবার তুমি সুসুয়াকে এভাবেই ফাঁসিয়েছিলে। সুজিন তখন অস্থির হয়ে বলতে থাকে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কাউকেই ফাঁসাইনি। ইয়েহোয়া তখন বলে, তুমি জানো তোমাকে আমি কেন বাঁচিয়ে রেখেছি? তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি দুইটি কারণে। প্রথমত সোল গ্যাদারিং ল্যাম্পের জন্য, আর দ্বিতীয়ত এটা বলে সুজিনের একটু কাছে ঝুঁকে বলে, তোমার কাছে সুসুয়ার চোখগুলো রয়েছে, তোমাকে যদি আমি মেরে ফেলি তাহলে সুসুয়ার চোখগুলো মারা যাবে। এটা শুনে সুজিন অবাক হয়ে ইয়েহুয়ার দিকে তাকিয়ে থাকে। ইয়েহুয়া আবার বলে, তুমি যদি মরতে চাও মরতে পারো, তুমি মারা গেলে এই চোখগুলো আমি অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য লোক খুঁজে নিব। সুজিন দ্রুত ইয়েহুয়ার কাছে যেতে চাইলে ইয়েহুয়া সেখান থেকে সরে যায়। সুজিন তখন কান্না করতে করতে বলে, আমি এত বছর ধরে আপনার পাশে আছি, এটা কি আপনার কাছে কিচ্ছু না? ইয়েহুয়া তখন বলে, একদম ঠিক বলেছ, কিচ্ছু না। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। সুজিন হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় ইয়েহুয়া যখন নিজের প্যালেসে ফিরে আসে, তার থার্ড প্রিন্সের সাথে দেখা হয়। দেখা হতেই থার্ড প্রিন্স বলে, সুজিন নিশ্চয়ই ইয়ানচেনকে ফাঁসিয়েছে। তবে হেভেনলি লর্ড এই সুযোগটা কাজে লাগিয়ে আবারও তাদের উপরে অত্যাচার করলো। সে এখনো শ্যাংজির উপর রেগে আছে। তবে ইয়েহুয়া চুপ করে দাঁড়িয়েছিল। থার্ড প্রিন্স বুঝতে পারে যে ইয়েহুয়া বুঝতে পেরেছে সুজিন নাটক করেছে। যা হোক, তারা টপিক চেঞ্জ করে থার্ড প্রিন্স ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে, তুমি তো জানতে পেরেছো কিয়ানি সুসুয়া, তাহলে তুমি তাকে নিয়ে আসছো না কেন? ইয়েহুয়া তখন বলে, সে আমাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। এটা শুনে থার্ড প্রিন্স বলে, নিশ্চয়ই এটা জিয়ানের অ্যামনেশিয়া পোষণের জন্য। কিয়ানের হয়তো মনে ছিল তুমি তার চোখ বের করে নিয়েছো, যে কারণে সে তোমাকে ভুলে যেতে চেয়েছে। এখন তোমার প্ল্যান কি? ইয়েহুয়া তখন বলে, আমি তাকে কোনো কিছু মনে করাতে চাই না, এখন আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই, নতুন করে তার মনে জায়গা করে নিতে চাই। এরপরেই আমাদের মর্টাল ওয়ার্ল্ডের দৃশ্য দেখানো হয়। ফেং মন খারাপ করে চিন্তা করছিল, 2 বছর হয়ে গিয়েছে আমি মর্টাল ওয়ার্ল্ডে আছি, আর এখনো পর্যন্ত আমি একদিনের জন্য ডং হাকে দেখতেও পাইনি। ফেং এর মেইড এসে তাকে বলছিল, অনেক রাত হয়েছে, চলুন ভিতরে চলুন। আর ফেং যখন উঠে দাঁড়ায় সে দেখতে পায় তার পেছনেই ডং হওয়া দাঁড়িয়ে আছে। পরবর্তী সিনে দেখা যায় ডং হওয়া ফেং এর ঘরে বসেছিল, আর ফেং তাকে চা দিচ্ছে। আজ ডং হওয়ার অনেক মন খারাপ ছিল। সে মন খারাপ করে ফেংকে বলছিল, নোবেল কনসার্ট আবারও প্যালেসে আসতে নিষেধ করে দিয়েছে। ইয়ানচানের জন্মের পরেই সে সন্ন্যাসী হয়ে গেল, আর এখনো পর্যন্ত সে আমাকে একবার দেখতেও আসেনি। এইসব শুনে ফেং এর অনেক খারাপ লাগছিল। সে মনে মনে ভাবছিল, ডং হওয়া দুর্ভাগ্য উপভোগ করতে মর্টাল ওয়ার্ল্ডে এসেছে, এটাই হয়তো জীবনের দুঃখ। সিমি এই বিষয়গুলো খুব ভালোভাবে লিখেছে। তখনই ডং হওয়া ফেংকে বলে, কি ব্যাপার, তুমি কথা বলছো না যে? ফেং তখন উঠে এসে বলে, আপনার জন্য আমার খুবই কষ্ট লাগছে। এটা শুনে ডং হওয়া খুশি হয়ে যায়। তারপর বলে, তুমি আমাকে এত ভালোবাসো, কেউ এখনো পর্যন্ত আমার দুঃখটা বুঝতে পারেনি। আর এরপর সে ফেংয়ের কপালে হাত দিয়ে বলে, তোমার কপালের এই ফুলটার দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার মনে হয় কোনো একটা মোহ আমাকে তোমার দিকে টানছে, এটা আমার বহুদিনের পরিচিত। এবং সে ফেংকে কিস করতে যায়। তবে ফেং তখনই তার মুখের সামনে ট্রেটা এনে ফেলে, আর তারপর বলে, আপনার চা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনার জন্য নতুন করে চা বানিয়ে আনছি। এটা বলে ফেং কোনোভাবে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় ইয়েহুয়া আর কিয়ান হাঁটতে বের হয়েছিল। ইয়েহুয়া তখন কিয়ানকে বলে, সেলেস্টিয়াল প্যালেসে যে লোটাস পন্ড আছে সেটা এই বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা, তুমি কি লোটাস পন্ড দেখতে চাও? কিয়ান বলে, এই বিশ্বে অনেক জায়গা আছে যেখানে আমি চাইনি, সব জায়গা দেখার কৌতূহল হলে তো আমি অস্থির হয়ে যাব। তবে তখনই তার কাছে মিগু আসে। মিগুর হাতে ছিল সেই ক্লাউড ক্লিয়ারিং ফ্যান। মিগু কিয়ানকে এসে বলে, শাওজিং তার সাথে দেখা করতে এসেছে। কিয়ান তখন বলে, আচ্ছা সে চলে এসেছে, যাও তাকে নিয়ে এসো। এরপর মিগু গিয়ে শাওজিংকে কিয়ানের কাছে নিয়ে আসে। কিয়ান মিগুকে বলে, তুমি যেহেতু কিনকিউতে এসেছো, তার মানে তুমি ঠিক করতে পেরেছো তুমি আমার কাছে কি চাও। শাওজিং মন খারাপ করে বলে যে হ্যাঁ, আমি ঠিক করতে পেরেছি আমি আপনার কাছে কি চাই।
এবং সে কিয়ানকে ইয়ানজেনের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। কিয়ান অবাক হয়ে বলে, ইয়ানজেন সুজিনকে মলেস্ট করতে গিয়েছিল? শাওজিং তখন বলে, আমি আমার ছেলেকে সবচেয়ে ভালোভাবে চিনি। সে কখনো তার চলার পথে একটা পিঁপড়ে কেউ মারে না। সে কিভাবে এত বড় অন্যায় করবে? এবং সে কিয়ানকে বলছিল যাতে কিয়ান ইয়ানজেনকে সাহায্য করে তার মর্টাল ওয়ার্ল্ডের ট্রায়ালটা ভালোভাবে পাশ করার জন্য। কিয়ান তখন অবাক হয়ে বলে, তোমার এত চিন্তা করার কি আছে? ইমর্টাল ওয়ার্ল্ডের 2 মাসেই তো মর্টাল ওয়ার্ল্ডের 60 বছর কেটে যাবে। শাওজিং তখন বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি ইয়ানজেনের যখন 18 বছর বয়স হবে তখন সে তার ট্রায়ালটা ফেস করবে এবং সেই ট্রায়ালের জন্য তার সারা জীবন খুবই দুঃখে কাটবে। 60 বছর যে সে বেঁচে থাকবে প্রচন্ড যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। আর আমি চাই না আমার সন্তান এমন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকুক। কিয়ান তখন বলে, তুমি খুব চালাকি করে আমার কাছে এই জিনিসটা চাইলে। তুমি খুব ভালো করেই জানো আমি এখানে ইন্টারফেয়ার করলে হেভেনলি লর্ড কিছুই বলবে না। শাওজিং চুপ করে থাকে। কিয়ান তখন বলে, তারপরেও যেহেতু সুজিনের বিষয় এবং ইয়েহুয়া এখানে উপস্থিত আছে তাই ইয়েহুয়ার অনুমতি প্রয়োজন। ইয়েহুয়া তখন বলে, আমার কোনো সাইড কনসার্ট নেই। আর আমারও মনে হয় হেভেনলি লর্ড ইয়ানজেনকে একটু কঠিন শাস্তি দিয়েছে। এটা শুনে শাওজিং মুচকি হাসে। কিয়ান শাওজিংকে বলে, ঠিক আছে, আমি ইয়ানজেনকে মর্টাল ওয়ার্ল্ডে সাহায্য করব তার হেভেনলি ট্রায়াল পাস করার জন্য। তবে আজকের পর থেকে তুমি আর কখনোই কিনকিউতে আসবে না। তোমার সাথে কিনকিউ এর সমস্ত সম্পর্ক আজই শেষ। এরপরেই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। শাওজিং গুহার দরজায় বসে বসে কান্না করছিল, কেননা শাওজিংকে কিছু স্নেক স্পিরিট সবসময় বুলি করত। কিয়ান তখন শাওজিংকে ওই ক্লাউড ক্লিয়ারিং ফ্যানটা দেয় এবং বলে, এরপর যদি কেউ তোমাকে বুলি করে তাহলে এটা দিয়ে শুধু বাতাস দিবে, সবগুলো উড়ে চলে যাবে। শাওজিং খুশি হয়ে বলে, এই ফ্যানের এত শক্তি? কিয়ান এই বিষয়টা ভাবতে ভাবতে ইমোশনাল হয়ে যায়। আর শাওজিংও কিনকিউ থেকে বের হওয়ার সময় অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। এটাই যেহেতু কিনকিউতে তার শেষবার ছিল। এরপরে দেখা যায় ইয়েহুয়া আর সিমিং কথা বলছে। ইয়েহুয়া সিমিং এর কাছ থেকে ইয়ানজেনের ভাগ্যের বইটা নিতে এসেছিল যাতে করে কিয়ানের হেল্প হয়। সিমিং এক কথাতেই ইয়েহুয়াকে সেই বইটা দিয়ে দেয় এবং সে ইয়েহুয়াকে বলে, আন্টি যেহেতু মর্টাল ওয়ার্ল্ডে যাচ্ছে তাহলে সে ইয়ানজেনের টিচার হয়ে যেতে পারে। সেকেন্ড প্রিন্স শাংজি অলরেডি একজন সার্ভেন্টকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছিল ইয়ানজেনের টিচার হিসেবে এবং ওই টিচারের রিপ্লেসমেন্ট হিসেবে কিয়ান সেখানে যেতে পারে। এতে করে কিয়ানের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। ইয়েহুয়া তখন সিমিংকে ধন্যবাদ জানায় আর সিমিংও ইয়েহুয়াকে গ্রেটিং করে সেখান থেকে বের হয়ে যায়। তবে বের হয়ে যাওয়ার সময় দেখতে পায় সেখানে প্রিন্সেস মিয়াও ছিল। আর প্রিন্সেস মিয়াও সবটাই শুনে ফেলেছে এবং সে সুজিনকে গিয়ে বলে দেয় যে কিয়ান মর্টাল ওয়ার্ল্ডে যাচ্ছে ইয়ানজেনকে সাহায্য করতে। এটা শুনে সুজিনের মাথায় কিছু একটা আসে এবং সে মিয়াওকে বলে, তোমাকে হয়তো মর্টাল ওয়ার্ল্ডে যেতে হতে পারে। এবং এখানেই সিন কাট হয়। এরপরেই দেখা যায় ইয়েহুয়া সেই বইটা নিয়ে কিয়ানের কাছে এসেছে এবং সেই বইয়ের মাধ্যমে তারা জানতে পারে 18 বছর বয়সে ইয়ানজেনের সাথে কি ঘটতে চলেছে। ইয়ানজেনের যখন 18 বছর বয়স হবে তখন প্যালেসে একটা অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানে রক বার্ড নামে একটি ইমমর্টাল পাখি যাবে এবং সেই পাখি একটা মেয়েকে পানির মধ্যে ফেলে দেবে। তবে সেই মেয়েটাকে বাঁচাবে ইয়ানজেন এবং বাঁচানোর পরে ওই মেয়েটার প্রেমে পড়ে যাবে। তবে ওই মেয়েটাকে পছন্দ করে ফেলবে ইয়ানজেনের বাবা, মানে রাজা। আর রাজার যেহেতু ভালো লেগে যাবে তাই রাজা ওই মেয়েটাকে বিয়ে করে নেবে। কিন্তু ওই মেয়েটারও ইয়ানজেনের প্রতি দুর্বলতা থাকবে, যে কারণে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করবে এবং একটা সময় ইয়ানজেনের বাচ্চা ওই মেয়েটির পেটে চলে আসবে। তবে ওই মেয়েটি কিন্তু ইয়ানজেনের মা, মানে ইয়ানজেনের বাবার ওয়াইফ, এবং ইয়ানজেনের বাবা মনে করবে ওই মেয়েটির পেটের বাচ্চা তার। এবং একটা সময় গিয়ে যখন সিংহাসন নিয়ে ঝামেলা হবে তখন ইয়ানজেন ওই ছেলেটিকে মেরে ফেলবে, কেননা ইয়ানজেন নিজেই জানতো না যে ওইটা তার সন্তান। তবে ইয়ানজেন যখন ওই ছেলেটিকে মেরে ফেলবে তখন সেই মেয়েটি ইয়ানজেনকে জানিয়ে দিবে যে ওইটা ইয়ানজেনের সন্তান ছিল, মানে ইয়ানজেন সিংহাসনের জন্য নিজের সন্তানকে মেরে ফেললো। আর এই যন্ত্রণা বয়ে বয়ে ইয়ানজেন 60 বছর পর্যন্ত বেঁচে থাকবে এবং এই 60 বছর সে প্রচন্ড মানসিক কষ্ট ভোগ করবে। কিয়ান এসব শুনে বলে, ইয়ানজেনের জীবনের গল্প তো দেখছি লিজেন্ডারি। ইয়েহুয়া কিয়ানকে জানিয়ে দেয় সে ইয়ানজেনের মাস্টার হয়ে মর্টাল ওয়ার্ল্ডে যাচ্ছে। এরপরেই দেখা যায় কিয়ান মর্টাল ওয়ার্ল্ডে চলে এসেছে এবং ইয়ানজেনের যে বর্তমান মাস্টার, যে ছিল শাংজি সার্ভেন্ট, সে ইয়ানকে ইয়ানজেনের নতুন মাস্টার হিসেবে পরিচয় করিয়ে দেয়, কেননা সে তার দেশের বাড়িতে ফিরে যাচ্ছিল। ইয়ানজেন তার নতুন মাস্টার মানে কিয়ানকে গ্রেটিং করে আর তারপর কিয়ানকে থাকার জন্য একটি প্যালেস দেখিয়ে দেওয়া হয়। এরপরেই দেখা যায় লিজিং এসেছিল ইনের খোঁজে কুনলুন মাউন্টেনে। তবে 16 মানে জিলান লিজিংকে কুনলুন মাউন্টেনের ভিতরে ঢুকতে দেয় না,
এবং বলে ইন 70,000 বছর ধরে উধাও। আপনি কি এখানে মজা করতে এসেছেন? লিজিং তখন অবাক হয়ে বলে সে ইনকে দেখেছে। ইস্টার্ন সিয়ের একটি পাহাড়ের গুহাতে যখন ছিল তখন তার ইনের সাথে দেখা হয়েছে। এটা শুনে তো জিলান অবাক হয়ে যায় এবং ইয়ানজেনকে বলে আপনি এখান থেকে ফিরে যান, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। লিজিং মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরেই দেখা যায় একজন সৈন্য ইয়েহুয়ার কাছে ইনের একটা ছবি নিয়ে এসেছে এবং ডাইফেং ইয়েহুয়াকে বলছিল লিজিং জানিয়েছে যে সে ইনকে দেখেছে, তাও ইস্টার্ন সিয়ের একটা গুহাতে। তবে ইয়েহুয়া ইনের ছবি দেখে অবাক হয়ে যায় এবং সে দ্রুত ডাইফেংকে বলে তুমি তো ইনকে দেখেছ, দেখো তো এটাই ইন। ডাইফেং তখন বলে যে হ্যাঁ, এই ছবিটা আসলে লিজিং আর্ট করেছিল এবং লিজিং তো গত 70,000 বছর ধরেই ইনকে খুঁজছে, তাই লিজিং এর ভুল করার তো প্রশ্নই আসে না। ইয়েহুয়া অবাক হয়ে চিন্তা করে তার মানে সিন আর কেউ না বরং কিয়ান। সে মনে মনে চিন্তা করছিল কিয়ান আমি তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করব, তুমি কি আমাকে সত্যি বলবে? এরপরেই আমাদের জুয়ানুকে দেখানো হয়। সে একটা দোলনা দোলাচ্ছিল এবং পাগলের মতো কথা বলছিল। এরই মধ্যে লিজিং সেখানে প্রবেশ করে। জুয়ানু দৌড়ে গিয়ে লিজিংকে বলে দেখো আমাদের বাচ্চাটা কত শান্ত হয়েছে, কখনো কান্নাও করে না, চিৎকার চেঁচামেচিও করে না। লিজিং তখন বলে 300 বছর হয়ে গিয়েছে, তুমি এই বিষয়টা বাদ কেন দিচ্ছ না? তোমার পাপের জন্যই তুমি কখনো সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে না। তুমি সেলেস্টিয়াল প্যালেসে সেই ফরমেশন চুরি করেছিলে, যে কারণে তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। জনু তখন বলতে থাকে আমি প্রমাণ করে দিব আমি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, আমি একটা উপায় বের করেছি আমার বাচ্চাকে সুস্থ করার। লিজিং তখন বলে এইসব পাগলামি বন্ধ করো, আমাকে বলো সিন কে। জুয়ানো এবার রেগে গিয়ে বলে 70,000 বছর হয়ে গিয়েছে, ওই ছেলেটা আপনাকে কি জাদু করেছে যে আপনি তার কথাই সবসময় বলতে থাকেন। লিজিং তখন অবাক হয়ে বলে তুমি জানো না সিন একজন মেয়ে? জুয়ানো আরো অবাক হয়ে বলে সিন মেয়ে? আমি তো তাকে সবসময় পুরুষদের পোশাকেই দেখেছি। লিজিং তখন বলে মিথ্যা কথা বলো না, সিন একজন মেয়ে এবং সে কিনকেওর একজন ফক্স। এটা শুনে জুয়ানো থেমে যায় আর তারপর আবারও তার বাচ্চার দোলনার পাশে গিয়ে পাগলের মতো বকতে শুরু করে। লিজিং বুঝতে পারে জুয়ানোর সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে সেখান থেকে বের হয়ে যায়। তবে জুয়ানো যাতে মাতাল তালে ঠিক। সে লিজিং বের হয়ে যাওয়ার পরে চিন্তা করে আচ্ছা, তার মানে কিয়ান তুমি সিন, তুমি কেন সবসময় আমার ভালোবাসার মানুষগুলোকে চুরি করতে চাও? তোমার কাছে তো মোয়ান আছেই, তারপরও কেন তুমি লিজিং এর পিছু ছাড়ছো না? মানে সিরিয়াসলি, সিন কবেই বা লিজিং এর পিছু করেছিল? আর এরপরে জুয়ানু নিজের রূপ চেঞ্জ করে, মানে সে কিয়ানের রূপ ধারণ করে নেয় এবং সেখান থেকে বের হয়ে যায়। জুয়ানু সেখান থেকে চলে এসেছিল কিনকিউতে এবং সে কিনকিউতে এসে বুঝতে পারে যে কিয়ান এখানে নেই, কেননা সবাই তাকে জিজ্ঞাসা করছিল আন্টি আপনি না মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছেন, তাহলে আপনি এত দ্রুত কিভাবে ফিরে আসলেন? জুয়ানো তো খুশি হয়ে যায় যে কিয়ান কিনকিউতে নেই। সে যখন কিয়ানের গুহার কাছে আসে আলি দৌড়ে এসে বলে মা তুমি এত দ্রুত ফিরে এসেছো। জুয়ানো তো আলিকে দেখেও অবাক হয়ে যায়, সে জানতোই না যে কিয়ানের একটা বাচ্চা আছে। মিগুও তাকে এসে একই কথা বলছিল। তবে মিগুর জুয়ানুকে দেখে একটু সন্দেহ হয়, কেননা জুয়ানু অদ্ভুতভাবে কথা বলছিল এবং আলিকে মাই গুড সন বলে ডাকছিল। কিয়ান তো কখনোই এমন করে না। জুয়ানু আলিকে নিয়ে গুহার ভিতরে আসে, মিগুও তার পিছু পিছু আসে। তখন সে মিগুকে বলে আমাকে মোয়ানের কাছে নিয়ে চলো। যেহেতু জুয়ানু বুঝতে পেরেছিল কিয়ানই সিন, তাই সে এটাও আন্দাজ করেছিল যে মোয়ানের বডি কিয়ানের কাছে আছে। মিগু জুয়ানুকে ইয়ানহুয়া কেভের এখানে নিয়ে আসে। জুয়ানু ম্যাজিক দিয়ে কেভের মুখ খুলে ভিতরে ঢোকে আর দৌড়ে গিয়ে মোয়ানের পাশে বসে। আর তখনই মিগু নিশ্চিত হয়ে যায় এটা কিয়ান না, কেননা কিয়ান সেখানে এসে আগে তার মাস্টারকে গ্রিটিং করে। মিগু তখন বলে কোনোভাবেই তুমি আন্টি না, তুমি জুয়ানু। তখনই জুয়ানু মিগুর উপরে আক্রমণ করে। মিগু আর জুয়ানুর সেখানে একটা ফাইট হয়। তবে জুয়ানু মিগুকে হঠাৎ করে কোনো একটা স্পেলের মাধ্যমে বশ করে ফেলে। জুয়ানু তখন মিগুকে বলে ইয়ং প্রিন্সকে আমার কাছে নিয়ে এসো, মানে আলীর কথা বলছিল। আর তারপর সে মোয়ানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এদিকে ইয়েহুয়া মর্টাল ওয়ার্ল্ডে কিয়ানের কাছে আসে আর তারপর বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তুমি কি আমাকে মিস করনি? কিয়ান এটা শুনে অনেক অপ্রস্তুত হয়ে যায়। ইয়েহুয়া কিয়ানকে বলে তুমি কি জানো মর্টাল ওয়ার্ল্ডে ইয়ান চেনের বাবাকে? কিয়ান তো জানতো না। ইয়েহুয়া বসে কিয়ানকে তার পাশে গিয়ে বসতে বলে। কিয়ান সেখানে গিয়ে বসলে ইয়েহুয়া বলে ডং হুয়া। কিয়ান তো অবাক হয়ে বলে ডং হুয়া। তখনই বাতাসে জানালার পাল্লা খুলে যায়। কিয়ান যায় জানালাটা বন্ধ করতে, আর সে জানালা বন্ধ করে ফিরে এসে দেখে ইয়েহুয়া অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে ঘুমানোর জন্য। কিয়ান তো আবারও অপ্রস্তুত হয়ে যায়।
ইয়েহুয়া তখন বলে, তুমি ভেতরের দিকে ঘুমাবে নাকি বাইরের দিকে? কিয়ান বলে, আমি ফ্লোরে ঘুমাবো। ইয়েহুয়া তখন বলে, তুমি ফ্লোরে ঘুমাও বা খাটে, ব্যাপারটা তো একই, তাই না? আমরা একই ঘরে আছি। কিয়ান তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে যে আমি বাইরের দিকে শোবো। একটু পরেই দেখা যায় তারা একই বালিশে শুয়েছিল, কারণ বালিশ একটাই ছিল। ইয়েহুয়া আস্তে করে কিয়ানের কাঁধে হাত রাখে। কিয়ান তো একদম গুটিসুটি মেরে শুয়েছিল। কিয়ান একটু সরে যায়, ইয়েহুয়া তখন আবারও একটু সরে আসে, আর কিয়ান এবার আরেকটু সরতে গিয়ে খাট থেকে পড়ে যায়। আর তারপর দ্রুত উঠে বসে বলে, খাটটা অনেক ছোট। ইয়েহুয়া তখন উঠে এসে কিয়ানকে তোলে, আর এরপরেই দেখা যায় সে কিয়ানকে ভেতরের দিকে দিয়ে নিজে বাইরের দিকে শুয়েছে। ইয়েহুয়া কিয়ানকে বলে, গতদিন আমি সিএন-এর একটা ছবি দেখলাম। ঘোস্ট লর্ড লি জিং এই ছবিটা আর্ট করেছিল, আর সে দেখতে একদম তোমার মতো। তুমি যদি ছেলে সাজো যেমন দেখাবে তেমন। কিয়ান তখন বলে, হয়তো এটা কোনো কোইন্সিডেন্স, আমি কখনোই তাকে দেখিনি। আর তারপর সে ঘুমানোর বাহানা করে দ্রুত পাশ ফিরে শুয়ে পড়ে। তবে ইয়েহুয়া সারা রাত ধরে কিয়ানকে দেখছিল। সে কিয়ানের চোখের উপর একটা চুমু খায়। আহা, কি রোমান্টিক। পরদিন সকালবেলা কিয়ান যায় ফেংয়ের সাথে দেখা করতে। ফেং তো তখনও পর্যন্ত জানতো না যে তার আন্টি ইয়ানজেনের মাস্টার হয়ে এখানে এসেছে। সে আন্টিকে দেখে দৌড়ে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আন্টি আমাকে নিয়ে যেও না। সে ভাবছিল কিয়ান তাকে নিয়ে যাওয়ার জন্য মর্টাল ওয়ার্ল্ডে এসেছে। আর বেচারি এতটাই প্যানিকড হয়ে যায় যে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিয়ান তখন মেইডদের ডেকে বলে, ওকে ভিতরে নিয়ে যাও। আর ফেংয়ের বোকামি দেখে ভাবতে থাকে ও কিভাবে ডংহুয়াকে সাহায্য করবে। এদিকে জুয়ানু তো মইয়ান আর আলীকে নিয়ে এসেছে। একজন মেইড তাকে বলছিল, ইয়োর হাইনেস, আপনি পাপেট দিয়ে সবার উপর আক্রমণ করছিলেন, যেটা অলরেডি একটা ক্রাইম। আর তার উপর আপনি সেলেস্টিয়াল প্যালেসের দুজন সদস্যকে নিয়ে এসেছেন। তারা সেলেস্টিয়াল প্যালেসের অনেক উপরের লেভেলের মেম্বার। আপনি প্লিজ তাদেরকে ফেরত দিয়ে আসুন। জুয়ানু এটা শুনে গার্ডদের ডেকে বলে, এই মেয়েটকে এখনই মেরে ফেলো। মেয়েট জুয়ানুর কাছে মাফ চাচ্ছিল, কিন্তু জুয়ানু তার কোনো কথাই শোনে না। এরপর সে ঘোস্টদের কিছু জেনারেলকে ডেকে পাঠায়। জেনারেলরা এসেও অবাক হয়ে যায় মইয়ান এবং আলীকে দেখে। তারাও ভয় পাচ্ছিল। তবে জুয়ানু বলে, একটা রুম প্রস্তুত করো, আমি মইয়ানের বডি দিয়ে ওষুধ তৈরি করব। কিছুদিনের মধ্যেই মইয়ানের সমস্ত ভাইটালিটি আমি আমার ছেলের মধ্যে দিব, এবং আমার ছেলের সোল আমি আলীর মধ্যে দিব। এতে করে আলীর মধ্যে আমার ছেলে বেঁচে থাকবে এবং মইয়ানের সমস্ত এনার্জি আমার ছেলের মধ্যে থাকবে। এটা দারুণ ব্যাপার না? জেনারেলরা কোনো কথা বলারই সাহস পাচ্ছিল না। এরপরে দেখা যায় শাওজিং মর্টাল ওয়ার্ল্ডে এসে দূর থেকে ইয়ানচেনকে দেখছিল। তখনই কিয়ান এসে তাকে তার রুমে নিয়ে যায় এবং বলে, আগামীকালই সেই অনুষ্ঠানের দিন। আগামীকালই ইয়ানচেনের হ্যাভেনলি ট্রায়াল হবে, তাই আমি একটি প্ল্যান করেছি। শাওজিং তো এটা শুনে খুশি হয়ে যায়। কিয়ান শাওজিংকে বলে, কোনো একজন শক্তিশালী মানুষকে দরকার যে ডংহুয়াকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিবে। এটাই একমাত্র উপায় ইয়ানচেনকে বাঁচানোর। আমি এটা তোমাকেই করতে বলতাম, কিন্তু তুমি তো এখন প্রেগনেন্ট, তুমি এটা করতে পারবে না। তাই তুমি যদি সেকেন্ড প্রিন্স মানে সাংজিকে বলো, সেটাই ভালো হবে। সে ইয়ানচেনের বাবা, তারও তো কিছুটা দায়িত্ব রয়েছে। শাওজিং তখন দ্রুত সেখান থেকে চলে যায় এবং সেকেন্ড প্রিন্সকে এই বিষয়টি জানায়। তবে এটা শুনে সেকেন্ড প্রিন্স বলে, এটা কখনোই সম্ভব না। সে ডংহুয়াকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে বলছে। নিশ্চয়ই আমি তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি বলে সে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। এটা শুনে শাওজিং অনেক অস্থির হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আপনি আমার আন্টির ব্যাপারে এমনটা বলতে পারেন না। সে পুরনো সবকিছু ভুলে আমাকে সাহায্য করছে, আপনি তাকে এত অসম্মান করতে পারেন না। সেকেন্ড প্রিন্স তখন বলে, আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি তাকে ভুল বুঝছি না। আমি ক্ষমা চাচ্ছি এবং আমি এখনই যাচ্ছি তার সাথে দেখা করতে। শাওজিং তখন একটু শান্ত হয়। এরপরে দেখা যায় সেকেন্ড প্রিন্স এসেছে কিয়ানের সাথে দেখা করতে, এবং প্রথমেই সে কিয়ানকে সরি বলছিল এঙ্গেজমেন্ট ওইভাবে ভেঙে দেওয়ার জন্য। কিয়ান তখন বলে, আচ্ছা পুরনো কথা থাক, আমরা আগামীকালের ব্যাপারে কথা বলি। সেকেন্ড প্রিন্স তখন কিয়ানকে ধন্যবাদ দেয় তার ছেলেকে সাহায্য করার জন্য। এরপর কিয়ান সেকেন্ড প্রিন্সকে সম্পূর্ণ ঘটনাটা বুঝিয়ে দেয়, কিভাবে কি ঘটাতে হবে। পরবর্তী সিনে আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। একটা লেকের মধ্যে বোর্ডে অনুষ্ঠান হচ্ছিল। সেখানে কিছু মেয়েরা ডান্স করছিল এবং প্যালেসের সবাই উপস্থিত ছিল। আর এই বিশাল ঘটনা দেখার জন্য সিমিং আর ইয়েহুয়াও সেখানে চলে আসে। ইয়ান চিন্তা করছিল এখনই তার ইয়ানচেনকে ডাকতে হবে, কেননা রকবার্ড আসার সময় হয়ে গিয়েছে। সে একজন সৈন্যকে দিয়ে ইয়ানচেনকে ডেকে পাঠায়, আর তারপর সে ইয়ানচেনকে বলে, হঠাৎ করেই আমার মাথায় একটা মজার জিনিস এসেছে, তুমি কি সেটা জানতে চাও? ইয়ানচেন খুশি মনে বলে, অবশ্যই। ইয়ান তখন বলে, তাহলে তুমি স্টাডি রুমে গিয়ে বসো, আমি সেখানে আসছি। ইয়ানচেন অনুষ্ঠানের দিকে একবার তাকায়।
কিয়ান তখন ঝাড়ি মেরে বলে, আমার থেকে কি তোমার অনুষ্ঠান বড় হয়ে গিয়েছে? ইয়ানচেন তখন দ্রুত সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরেই আকাশে রকবার্ড দেখা যায়। সবাই তো অবাক হয়ে দেখছিল, কেননা রকবার্ডটা অনেক বড় ছিল, আর এটা এক ধরনের ম্যাজিক্যাল স্পিরিচুয়াল বার্ড। সবাই যখন ওই রকবার্ডটাকে দেখছিল, হঠাৎই ওই পাখিটা একটা মেয়েকে পায়ে করে তুলে নিয়ে লেকের মধ্যে ফেলে দেয়। ডংহা দ্রুত বলছিল কেউ একজন নেমে ওই মেয়েটিকে বাঁচাও। তবে তখনই সাংজি পেছনে হঠাৎ করে আসে এবং ডংহাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। তবে ডংহা সাঁতার জানতো না। ডংহা সব কনসোর্টরা গার্ডদের ডাকছিল, কিন্তু ফেং কারো অপেক্ষা না করে সে নিজেই ঝাঁপ দেয়। কিয়ান এই বিষয়টা দেখার জন্য দ্রুত একটু কাছাকাছি যায়। তবে তখনই কোনো একটা এনার্জির কারণে কিয়ান পানির মধ্যে পড়ে যাচ্ছিল। তবে ইয়েহুয়া সঠিক সময় ম্যাজিক দিয়ে কিয়ানকে বাঁচিয়ে নিয়ে আসে। কিয়ান তখন ইয়েহুয়াকে বলে, তুমি কেন ম্যাজিক ব্যবহার করলে? মর্টাল ওয়ার্ল্ডে এসে তো ম্যাজিক ব্যবহার করা নিষেধ। ইয়েহুয়া তখন বলে, যা কিছুই হয়ে যাক, তোমার নিরাপত্তা সবার আগে। কিয়ান তখন বলে, হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল। আমি বুঝতে পারলাম না কে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। ইয়েহুয়া এটা শুনে একটু চিন্তায় পড়ে যায়। এরপরেই দেখা যায় ডংহুয়াকে তোলা হয়েছিল। ফেং ডংহুয়াকে কোলে নিয়ে কান্না করছিল। সে ডংহুয়াকে বলছিল, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আপনি প্লিজ জেগে উঠুন। ডংহুয়ার জ্ঞান ফিরতে এসে ফেং এর হাত ধরে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো। ফেং ডংহুয়াকে জড়িয়ে ধরে বলে, একটু অপেক্ষা করুন, ডাক্তার আসছে। এদিকে মিয়াও সেলেস্টিয়াল প্যালেসে এসে সুজিনকে জানায় যে সে কিয়ানকে ধাক্কা দিয়েছিল, তবে ইয়েহুয়া তার ম্যাজিক দিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা শুনে তো সুজিন ভয় পেয়ে যায়, কেননা ইয়েহুয়া যেহেতু জানতে পেরেছে সে অবশ্যই এই বিষয়টা ইনভেস্টিগেট করবে। আর সে যদি জানতে পারে মিয়াও এটা করেছে এবং সুজিনের কথাই করেছে, তাহলে তো তার কপালে শনি আছে। সে তখন সম্পূর্ণ দোষটা মিয়ার উপর চাপিয়ে দেয় এবং বলে, আমি জানি তুমি কিয়ানকে হিংসা করো, তাই বলে তুমি কিয়ানকে মেরে ফেলার চেষ্টা করবে? সে কিনকিউয়ের কুইন। মিয়াও তখন বলে, আপনিই তো আমাকে এটা করতে বলেছিলেন। সুজিন তখন বলে, তুমি আমাকে ভুল বুঝেছ, আমি তোমাকে এমন কিছু করতে বলিনি। সুজিন তো চালাক, সে তো আর এই বিষয়ে স্বীকার করবে না। তারপর সে দ্রুত মিয়ার হাত ধরে বলে, আচ্ছা চিন্তা করো না, আমি অন্য একটা উপায় ভেবেছি, এতে করে তুমি ইয়েহুয়ার কনসার্ট হতে পারবে। একটা আনন্দ অনুষ্ঠান হলে ইয়েহুয়া এই বিষয়টা ভুলে যাবে। আর বোকা মিয়াও সুজিনকে বিশ্বাস করে খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে সত্যি সুজিন এমন কোনো উপায় বলে দিবে যাতে ইয়েহুয়া আর তার বিয়ে হবে। তবে সুজিনের মনে তখনও চিন্তা ছিল। এরপরেই দেখা যায় ডংহুয়াকে ঘরে নিয়ে আসা হয়েছে। আর ফেং তখনও ডংহুয়ার হাত ধরে কান্না করছিল আর বলছিল, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। হঠাৎ করেই সে অপ্রস্তুত হয়ে যায় এটা দেখে যে ডংহুয়ার অন্য সব ওয়াইফরা সেখানে দাঁড়িয়ে আছে। সে তখন ডংহুয়ার হাত ছাড়িয়ে উঠে যেতে চাইলে ডংহুয়া তার হাত টেনে ধরে আর তারপর বলে, আমি তোমাকে নতুন করে বিয়ে করব এবং পিওর কনসোর্ট র্যাঙ্ক দিব। এরপরেই দেখা যায় ফেং আর ডংহুয়ার বিয়ে হয়। ডংহুয়া ঘরে দাঁড়িয়ে ছিল আর ফেং ঘরে প্রবেশ করে। ডংহুয়া ফেংয়ের মাথায় ঘোমটাটা টেনে দেয়। সবকিছুই যেন ফেংয়ের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আর এরপরে যেটা হয়, মানে ফেং আর ডংহুয়ার রোমান্স হয়। এরপরেই আমাদের সেলেস্টিয়াল ট্রাইবের একটি অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়েহুয়া সিমিংকে জিজ্ঞাসা করছিল, তুমি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। সত্যি করে বলো ডংহুয়া কেন মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছে এবং কেন তুমি বাই ফেংজিউকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়েছো? সিমিং তখন বলে, আপনার চোখকে ধোকা দেওয়া খুবই কষ্টকর, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন তাহলে বলি, ডংহুয়া ফেংজিউয়ের ভালোবাসার ঋণ পরিশোধ করতে মর্টাল ওয়ার্ল্ডে গিয়েছিল। আসলে ফেংজিউ ডংহুয়াকে এত বেশি ভালোবাসে যে কারণে ডংহুয়া নিজেকে ঋণী মনে করছিল, তবে তাদের একসাথে থাকার ভাগ্য ছিল না। আর তাই ডংহুয়া ফেংকে মর্টাল ওয়ার্ল্ডের 60 বছরের জীবনে ভালোবাসা দিতে চেয়েছিল, যেটা ক্ষণস্থায়ী, তবে ফেং তার ভালোবাসাটা পেয়ে যাবে। তবে এরই মধ্যে সেখানে ডাইফেং আসে। ডাইফেং ইয়েহুয়াকে জানায় এতদিন ধরে যে কিছু ভূতেরা তাদের উপর আক্রমণ করছিল সে এটার কিনারা করতে পেরেছে। সিনকাট হয়, দেখা যায় কিয়ান কিনকিউতে ফিরে এসেছে। আর কিনকিউতে আসলে সবার প্রথমেই তো দেখা হয় মিগুর সাথে। কিয়ান মিগুকে দেখেই বুঝতে পারে মিগুকে কোনো একটা ম্যাজিক করা হয়েছে। মিগুর ব্যবহার অস্বাভাবিক ছিল। কিয়ান তখন মিগুর থেকে সেই ম্যাজিকটা সরিয়ে ফেলে। তখনই মিগু অস্থির হয়ে কিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলে। জুয়ানু যে কিয়ানের রূপ নিয়ে এখানে এসে মুয়ান আর আলীকে নিয়ে গিয়েছে এই বিষয়টা। কিয়ান তো প্রচন্ড রাগে ফেটে পড়ে।
সে তার পিউরিটি ফ্যানটা পুকুরের ভেতর থেকে বের করে আর তারপর সেখান থেকে ঘোস্ট রিয়েলামের উদ্দেশ্যে চলে যায়। মিগু তখন চিন্তা করে সে তো এইভাবে একা একা কিয়ানকে যেতে দিতে পারে না। এরপর আবারও সেলেস্টিয়াল প্যালেস দেখানো হয়, যেখানে ডাইফেং ইহুয়াকে বলছিল এই সবকিছু জুয়ানু করেছে, কেননা জুয়ানু অসুস্থ সন্তান জন্ম দিয়েছে আর সেই সন্তানকে সুস্থ করতে একটি ইমমর্টাল বডির প্রয়োজন। আর তাই সেসব হাই র্যাঙ্কের ইমমর্টালদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তার ছেলেকে সুস্থ করে তোলার জন্য। ইয়েহুয়া তখন রেগে বলে তাহলে তো এই বিষয়ে লিজিং এর সাথে কথা বলতে হয়। যেহেতু জুয়ানু এসব করেছে, লিজিং কিছু না জানলেও তাকে এটার রেসপন্সিবিলিটি তো নিতে হবে। তবে থার্ড প্রিন্স বলে তুমি শান্ত হও, এখন যেহেতু একটা অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের পরে আমরা ঘোস্ট রিয়েলমে যাব ইনভেস্টিগেশন করার জন্য। তবে তখনই একজন গার্ড এসে খবর দেয় কিনকিউ থেকে একজন ইয়েহুয়ার সাথে দেখা করতে এসেছে। দেখা যায় মিগু ইয়েহুয়ার সাথে দেখা করতে এসেছে এবং মিগু ইয়েহুয়াকে সবকিছু খুলে বললে ইয়েহুয়া তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে কিয়ান তো ঘোস্ট রিয়েলমে চলে এসেছিল। জুয়ানু আগে থেকে সৈন্য প্রস্তুত করে রেখেছিল যাদের সাথে কিয়ানের তুমুল একটা ফাইট হয়। তবে দূর থেকে লিজিং বুঝতে পারে ঘোস্ট রিয়েলমে কিছু হচ্ছে, তাই সে দ্রুত প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কিয়ান সবাইকে মেরে যখন প্যালেসের মধ্যে ঢুকবে তখন তার জুয়ানুর সাথে দেখা হয়। জুয়ানু কিয়ানকে বলে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, গতকাল আমি মুয়ান আর তোমার ছেলেকে নিয়ে এসেছি, আমি জানতাম তুমি অবশ্যই এখানে আসবে, আর আজই তোমার শেষ দিন, তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কিয়ান তখন বলে দেখা যাক, আর তারপর আর এক দফা ফাইট শুরু হয়। কিন্তু জুয়ানু বুঝতে পেরে যায় যে কিয়ান অনেক উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। তখন সে সেখানে অনেক আলোর ব্যবস্থা করে, এতে করে কিয়ানের চোখে সেই পট্টিটা চলে আসে এবং জুয়ানুর সৈন্যরা কিয়ানকে আঘাত করতে সমর্থ হয়। কিয়ান অনেকটা আহত হয়ে যায়। জুয়ানু এবার কিয়ানের রূপে চলে আসে আর তারপর বলে তোমার এই রূপটা ব্যবহার করে অনেক বছর আগে আমি লি জিংকে পেয়েছিলাম, এখন আমি তোমার এই রূপটা সবসময়ের জন্য ব্যবহার করব, তোমাকে মেরে ফেলবো যাতে করে এই সুন্দর চেহারা শুধুমাত্র আমিই থাকি। কিয়ান তখন বলে আমি একজন হাই গড, যদি আমি চোখ বন্ধ করেও তোমার এই সৈন্যদের সাথে যুদ্ধ করি তাও তার আমার সাথে পারবে না, এবং কিয়ান চোখ বন্ধ করে ওই সমস্ত সৈন্যদের মেরে ফেলে। জুয়ানু তখন ভয় পেয়ে যায় এবং আলী আর মইয়ানকে কিয়ানের সামনে নিয়ে আসে। এতে করে কিয়ান থেমে গেলে জুয়ানু কিয়ানকে আঘাত করে। তবে তখনই সেখানে ইয়েহুয়া চলে আসে। ইয়েহুয়া মুয়ান আর আলীকে নিরাপদে সরিয়ে রাখে। এরপর কিয়ানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? কিয়ান তখন বলে তুমি যদি আর 1 ঘন্টা আগে আসতে তাহলে তো আমার এমন আহত হতে হতো না। এটা শুনে আমার বেশ হাসি পেয়েছে। ইয়েহুয়া তখন বলে আমি সরি, বেচারা। এরপর ইয়েহুয়া কিয়ানকে জিজ্ঞাসা করে তোমাকে কে আঘাত করেছে বলো, আমি সবাইকে এখনই মেরে ফেলবো। কিয়ান তখন বলে আমি অলরেডি সবাইকে মেরে ফেলেছি, শুধুমাত্র এই মেয়েটা বাকি আছে। এটা বলে সে তার ফ্যানটা জোয়ানুর দিকে ছুঁড়ে মারে। তবে তখনই লিজিং এসে ওই ফ্যানটি আটকে দেয়। লিজিং জুয়ানুকে ইন মনে করছিল, তবে জুয়ানু বলে দেখো এটা আমি জুয়ানু, আর এই ডাইনি বাইকিয়ানি হচ্ছে ইন, আমরা যদি এখন এই ডাইনিটাকে মেরে ফেলি তাহলে পৃথিবীতে শুধুমাত্র আমি এই রূপে থাকবো, তখন তুমি আমাকে সারাদিন ধরে দেখতে পারবে। আর দেখো আমি মইয়ানকে নিয়ে এসেছি, ওর শরীর দিয়ে ওষুধ বানিয়ে আমরা আমাদের ছেলেকে বাঁচিয়ে তুলবো। লিজিং তখন জুয়ানুকে ঝাড়ি মেরে দেয়। ইয়েহুয়া লিজিংকে বলে ঘোস্ট লর্ড আপনি এই বিষয়টি কিভাবে সামলাবেন, আপনি কি গোপনে এটা সামলাতে চান নাকি পাবলিকলি? জুয়ানু তখন বলে কি হবে গোপনে সামলালে আর কি হবে পাবলিকলি সামলালে। ইয়েহুয়া তখন বলে যদি গোপনে সামলাতে চায় তাহলে ঘোস্ট কুইনের চামড়া তুলে ফেলতে হবে, আর যদি বলেন পাবলিকলি তাহলে অনেক বছর ধরে সেলেস্টিয়াল প্যালেসের সৈন্যরা প্র্যাকটিস করছে, কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে না, তাহলে আমরা দেখে নিতে পারি কোন দল কত বেশি প্র্যাকটিস করেছে। লিজিং কোনো কথা বলছিল না। জনু তখন লিজিংকে বলে আমি জানি তুমি আমার সাথে এটা করতে পারবে না, আমরা 70,000 বছর ধরে বিবাহিত, তুমি যা কিছুই হোক আমাকে এত কঠিন শাস্তি দিতে পারবে না। জুয়ানু এইবার একটু ভয় পাচ্ছিল। সে লিজিংকে বলে ইয়েহুয়া সামান্য একজন ক্রাউন প্রিন্স, সে হ্যাভেনলি লর্ড না, আর হ্যাভেনলি লর্ড কখনোই একটা মেয়ের জন্য যুদ্ধের অনুমতি দেবে না, সে তোমাকে ভয় দেখাচ্ছে। ইয়েহুয়া তখন বলে মুয়ান যুদ্ধের দেবতা, সে সেলেস্টিয়াল ট্রাইবের অনেক সম্মানীয় একজন মেম্বার, আলী আমার ছেলে, ভবিষ্যতে সে ক্রাউন প্রিন্স হবে, আর বাকি রইল কিয়ান,
সে ফিউচার হেভেনলি ইমপ্রেস। আর এই তিনজনই ঘোস্ট রাজ্যে অনেক বেশি অপমানের শিকার হয়েছে। এখন আপনিই বলুন আপনি কি করতে চান। লিজিং তখন ইয়েহুয়াকে বলে জুয়ানো একটু পাগল টাইপ, ওকে কি মাফ করে দেয়া যায় না? ইয়েহুয়া তখন কিয়ানের দিকে তাকিয়ে বলে তুমি কি জুয়ানোকে মাফ করবে? এটা শুনে জুয়ানো শয়তানের মতো হাসতে শুরু করে আর তারপর বলে ক্রাউন প্রিন্স তো দেখছি এই ডাইনি ভাইকিয়ানকে অনেক ভালো ট্রিট করেন। আপনি কি জানেন আগে ও আর ওর মাস্টার। জুয়ানো কথা শেষ করতে পারে না, ইহুয়া জুয়ানোকে ছুঁড়ে ফেলে দেয়। কিয়ান এবার জুয়ানোর দিকে এগিয়ে আসে আর তারপর বলে আগে আমি তোমাকে আমার মতো চেহারা দিতে একবারও ভাবিনি, কিন্তু তুমি আমাকে অখুশি করেছ। তুমি আমার চেহারাটাকে ভুলভাল কাজে ব্যবহার করেছ। জুয়ানো তখন ভয় পেয়ে পেছন সরে যায় আর বলতে থাকে তুমি কি করতে চাচ্ছ? তুমি আমাকে ভয় দেখাচ্ছ তাই না? তুমি কখনোই এই চেহারা আমার থেকে নিতে পারবে না, এটা সবসময় আমার ছিল। কিয়ান তখন হাসতে হাসতে বলে আমি তো তোমার সাথে মজা করেছি। আমি যদি তোমাকে চেহারাটা দিতে পারি আমি অবশ্যই এই চেহারাটা নিতেও পারি। তোমার কি মনে হয় 70,000 বছর ধরে কি আমি ঘাস কেটেছি? আর এটা বলে কিয়ান জুয়ানোর থেকে তার নিজের চেহারাটা নিয়ে নেয়। জুয়ানোর চেহারা এবার ভয়ঙ্কর দেখতে হয়ে যায়। কিয়ান জুয়ানোর সামনে একটা আয়না দিয়ে বলে এবার নিজের আসল চেহারাটা দেখে নাও। আর তারপরে ইয়েহুয়ার কাঁধে এসে অজ্ঞান হয়ে যায়। ইয়েহুয়া তখন কিয়ানকে বলে তুমি অনেক ক্লান্ত, একটু রেস্ট নাও। আর লিজিং এর দিকে তাকিয়ে বলে ঘোস্ট লর্ড আপনি যা ভালো মনে করেন তাই করুন। জুয়ানো যন্ত্রণায় প্রচন্ড কাতরাচ্ছিল। সে তার সামনে আয়নাটা দেখে চিৎকার করে বলতে থাকে এটাই তো আমার আসল চেহারা, আমি আমার আসল চেহারা দেখতে চাই না। আর এই কারণে সে নিজেই তার চোখে আঘাত করে। জুয়ানোর চোখ অন্ধ হয়ে যায় এবং জুয়ানো চিৎকার করে কান্না করতে থাকে। এরপরেই দেখা যায় ময়ানের বডিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জুয়ানো চিৎকার করে কান্না করছিল আর বলছিল আপনি ওই ডাইনি কিয়ানকে বিশ্বাস করবেন না, সে আমাকে ঘৃণা করে, তাই সে ইচ্ছা করেই আমার চেহারা আমার সৌন্দর্য নিয়ে গিয়েছে। লিজিং তখন জুয়ানুকে বলে তোমার সাথে আমি 70,000 বছর ধরে বিবাহিত, আজও আমি তোমাকে বুঝতে পারলাম না। জন তখন কান্না করতে থাকে আর বলতে থাকে 70,000 বছর, 70,000 বছর ধরে আমি আপনার জন্য কি না করেছি, কিন্তু আপনি আমাকে প্রোটেক্ট করতে পারলেন না। আপনি কিয়ানকে বিশ্বাস করবেন না, সে ইচ্ছা করে আমার সাথে এমনটা করেছে। আমি ফরমেশন চুরি করেছিলাম যে কারণে তার মাস্টার মারা গিয়েছে, আর এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। তবে লিচিং বলে সবকিছুর পরে আমি ঘোস্ট লর্ড, অবশ্যই আমাকে আমার রাজ্য বাঁচাতে হবে। তোমার জন্য আমি সেলেস্টিয়াল ট্রাইব আর কিনকিউর সাথে শত্রুতা করতে পারি না। এরপর সে গার্ডদের ডেকে বলে ঘোস্ট কুইনকে আটকে রাখো, আমি একটা দিন ঠিক করে তাকে শাস্তি দিব। জুয়ানু চিৎকার করে লিজিংকে ডাকতে থাকে, তবে লিজিং এর চোখ মুখ দেখে মনে হচ্ছিল তার একটু হলেও জুয়ানুর জন্য খারাপ লাগছে। জুয়ানুকে আর্কটিক ল্যান্ডে বন্দি করে রাখা হয়। জুয়ানু চিৎকার করে লিজিংকে ডাকছিল আর বলছিল কিয়ানকে বিশ্বাস না করতে। লিজিং জুয়ানুর কারণেই আজকে ঘোস্ট লর্ড হতে পেরেছে, লিজিং জুয়ানুর সাথে এমনটা করতে পারে না এই সব বলছিল। তবে আর্কটিক ল্যান্ডে তো বন্দি ছিল লিউন। লিউন জুয়ানুর চিৎকারে জেগে ওঠে আর তারপর বলে লিজিং এমনই, তুমি যতই চিৎকার করো তার তোমার প্রতি মায়া হবে না। তুমি যদি এখান থেকে জীবিত বের হতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। জুয়ানু তখন বলে তুমি যদি আমাকে সাহায্যই করতে পারতে তাহলে তো তুমি এখানে বন্দি থাকতে না। শুকরিয়া করো যে লিজিং তোমাকে মেরে না ফেলে বাঁচিয়ে রেখেছে। লিউন তখন বলে যে লিজিং আমার সমস্ত পাওয়ার সিল করে রেখেছে, তাই আমি আমার পাওয়ার ব্যবহার করতে পারছি না আর বের হতে পারছি না, কিন্তু তুমি তো মুক্ত, তুমি বের হতে পারো। আর তুমি যদি কিয়ানের উপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আর কিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার কথা শুনে জুয়ানো চুপ করে যায়। এরপরেই আমাদের ইয়েহুয়াকে দেখানো হয়, যে মনে মনে চিন্তা করছিল কিয়ান কি তাহলে অ্যামনেশিয়া পোর্শন খেয়েছিল মোয়ানের জন্য। কিয়ান সবকিছু ভুলে গিয়ে ইয়েহুয়াকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কিয়ানের যখন মনে পড়ে গিয়েছে যে সে কিয়ান, তখন তার আফসোস হয়েছে এবং সে বুঝতে পেরেছে সে তো ইয়েহুয়াকে না বরং মোয়ানকে ভালোবাসে, তাই হয়তো সে ইয়েহুয়াকে ভোলার জন্য অ্যামনেশিয়া পোর্শন খেয়েছে। আর এসব ভাবতে ভাবতে ইয়েহুয়া অস্থির হয়ে উঠেছিল। তার কাছে থার্ড প্রিন্স আসে, তখন ইয়েহুয়া থার্ড প্রিন্সকে জিজ্ঞাসা করে আপনি তো মোয়ানকে অনেক ভালো করে চিনতেন, তার যে 17 নাম্বার ডিসিপ্লিন ছিল ইনের সাথে মোয়ানের সম্পর্ক কেমন ছিল? থার্ড প্রিন্স তখন বলে এমন গুজব ছিল যে মোয়ান তার সবচেয়ে ছোট ডিসিপ্লিনকে অনেক ভালোবাসে। সে তার লাস্ট ডিসিপ্লিনকে একবার সেলেস্টিয়াল ট্রাইবেও নিয়ে এসেছে, যেটা অন্য কোনো ডিসিপ্লিনকে নিয়ে আসেনি।
আর এসব শুনে ইয়েহর আরো বেশি খারাপ লাগতে শুরু করে। সে সেখান থেকে বের হয়ে যায়। তবে ইয়েহুয়া সেখান থেকে বের হতেই সেখানে প্রিন্সেস মিয়াও আসে ইয়েহুয়ার জন্য চা নিয়ে। থার্ড প্রিন্স তখন প্রিন্সেস মিয়াওকে বলে, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তুমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাও এবং একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। তুমি 300 বছর কেন, 1,00,000 বছরও যদি ইয়েহুয়াকে সার্ভ করো, তাও তুমি ইয়েহুয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। তুমি ভুল মানুষকে পছন্দ করেছো। মিয়াও তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়েহুয়া কিনকিউতে আসে। সে মনের বডির পাশে বসে চিন্তা করতে থাকে, তোমাকে যদি আমি নিজে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না তুমি সত্যি একদম আমার মতো দেখতে। এবং মনে মনে ভাবতে থাকে, কিয়ান, তাহলে কি তুমি মুয়ানের কথা চিন্তা করে আমাকে কিনকিউতে থাকতে দিয়েছো? ইয়েহুয়া একদম অস্থির হয়ে পড়েছিল। এরপর ইয়েহুয়া আবারও সেলেস্টিয়াল ট্রাইবে ফিরে আসে এবং সে নেইনাকে বলে হল অফ বিউটিফুল ইয়ুথ, যেখানে সুসুয়া থাকতো, সে ঘরটা পরিষ্কার করতে। সেখানে নতুন একজন গেস্ট আসবে, মানে কিয়ান আসবে। এটা শুনে নেইনা অবাক হয়ে যায়। সে তখন বলে সে আলীর কাছ থেকে হাই গড কিয়ানের কথা শুনেছে, কিন্তু ইয়েহুয়া যে কিয়ানকে হল অফ বিউটিফুল ইয়ুথে থাকতে দিবে এটা নেইনা বিশ্বাসই করতে পারছিল না। এদিকে কিয়ানের মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং সে উঠে মোয়ানের কাছে যায়। সে মোয়ানকে বলছিল আগামীকাল আমি সেলেস্টিয়াল ট্রাইবে যাব। যেহেতু সে ঘোস্ট রিয়েলমে গিয়ে আহত হয়েছিল, তাই ইয়েহুয়া তাকে হিল করার জন্য লুমিনাস স্কুলে নিয়ে যাচ্ছিল। সে মোয়ানকে বলছিল মাস্টার মিগু আপনার অনেক ভালো খেয়াল রাখবে, আর আমি খুব দ্রুত ফিরে আসব। এরপর সে ইয়ানহুয়া কেভ থেকে বের হয়ে যায়। পরদিন সকালবেলা কিয়ান হাঁটতে হাঁটতে লেক পাড়ে আসে। তখন লেকের পানি দেখে তার গোসল করার ইচ্ছা জাগে। আর সে যখন পানিতে নামছিল তখনই ইয়েহুয়া সেখানে চলে আসে। আর কিয়ানকে পানিতে নামতে দেখে ইয়েহুয়ার সুসুয়ার কথা মনে পড়ে যায়। সুসুয়া যে জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দিয়েছিল ওই বিষয়টি। আর তখনই ইয়েহুয়া দ্রুত কিয়ানকে ম্যাজিক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে এবং একটা চুমু দিয়ে দেয়। আর তারপর আবারও জড়িয়ে ধরে বলে, তুমি কেন পানিতে ঝাঁপ দিচ্ছ? কিয়ান তখন বলে, অনেক গরম, তাই আমি ভাবলাম একটু গোসল করে নিই। ইয়েহুয়া বলে, আমি ভাবলাম তুমি পানিতে ঝাঁপ দিচ্ছ, এবং জড়িয়ে ধরে বলতে থাকে, কিয়ান আমি তোমাকে হারাতে চাই না। কিয়ান অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। ইয়েহুয়া যে তাকে এত ভালোবাসে এটা তো কিয়ান ভাবতেই পারেনি। সে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এরপর কিয়ান আর ইয়েহুয়া যখন গুহার দিকে ফিরে আসছিল, তখনই জিয়ান আর কিয়ানের ভাই জেন সেদিক থেকে আসছিল। জিয়ান সেখানে এসে বলে, কি ব্যাপার, তুমি কি ড্রিঙ্ক করেছো? তুমি এমন লাল হয়ে আছো কেন? এটা শুনে কিয়ান মেয়েকে রাগ দেখাতে শুরু করে। জিয়ান তখন কিয়ানকে জানায় সে ওয়েস্ট সিতে গিয়েছিল। ওয়েস্ট সি এর সেকেন্ড প্রিন্স অনেকদিন ধরে অসুস্থ, তাই জিয়ান তার চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল। এরপর তারা কথা বলতে বলতে গুহার দিকে ফিরে আসে। তখনই সেখানে মিগু আসে। মিগু কিয়ানকে জানায় ঘোস্ট লর্ড কিনকিউয়ের বাইরে কিয়ানের জন্য অপেক্ষা করছে। এটা শুনে কিয়ান রেগে বলে তাকে কিক মেরে কিনকিউ থেকে বের করে দাও। জিয়ান তখন বলে কোনো কিছু থেকে পালিয়ে বাঁচা ঠিক না, সে যেহেতু কথা বলতে চাচ্ছে তুমি কথা বলে নাও। তবে কিয়ান কথা বলতে রাজি হয় না, আর এই বিষয়টা ইয়েহুয়ার খুবই ভালো লাগে। লিজিং কিনকিউয়ের বাইরে দাঁড়িয়ে কিয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। এরপরেই দেখা যায় জুয়ানুর কাছে কিছু সৈন্যরা খাবার নিয়ে আসে এবং বলে আগামীকালই আপনার মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে। আপনি এত বছর আমাদের বেশ ভালোভাবেই ট্রিট করেছেন, তাই আমরা আপনার জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করেছি। জুয়ানু তখন ওই সৈন্যর সাথে খুবই ভালো ব্যবহার করে এবং তাকে ধন্যবাদ জানায়। আর তারপর বলে আগামীকালই যেহেতু আমাকে মেরে ফেলা হবে, তুমি কি আমার ছেলেকে আমার কাছে এনে দিতে পারবে? ওই সৈন্য তখন বলে, ওই অসুস্থ বাচ্চাটা? জন তখন বলে, ওকে অসুস্থ বাচ্চা বলো না, ও আমার ছেলে, আর ও একদিন সুস্থ হয়ে যাবে। ওই সৈন্য কথা না বাড়িয়ে জোয়ানুর কাছে তার ছেলেকে এনে দেয়। জোয়ানু তখন ওই সৈন্যকে অনেক ধন্যবাদ জানায় এবং জোয়ানু যেহেতু চোখে দেখছিল না, সে হাতরে খাবারের প্লেট খুঁজছিল। ওই সৈন্য জোয়ানুকে খাবার প্লেটটা এগিয়ে দিয়ে যখনই দাঁড়ায়, জোয়ানু ওই সৈন্যের তলোয়ার দিয়ে সৈন্যটিকে মেরে ফেলে আর তারপর তার কাছ থেকে চাবি নিয়ে বের হয়ে যায় এবং কোনোভাবে হাতরে লিওনের সেলের কাছে যায়। সে লিওনকে বলে, এবার তুমি বলো তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? লিওন তখন বলে, তুমি আমাকে মেরে ফেলো। জুয়ানু অবাক হয়ে বলে, আমি কেন তোমাকে মারবো? লিওন তখন বলে, আমার বাবা এমন একটা ফরমেশন তৈরি করে গিয়েছে যে আমরা 3 ভাই বোন যখন মরে যাব তখন আমার বাবার শক্তি অনেক অনেক গুণ বেড়ে যাবে।
তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার বাবার শক্তি দ্বিগুণ হয়ে যাবে এবং সে বেল অব দ্য ইস্ট এম্পায়ার থেকে বের হয়ে আসতে পারবে। এটা শুনে জুয়ানো বলে, তোমরা ঘোস্টরা অনেক বেশি কুচক্রী। লিওন তখন হেসে দিয়ে বলে, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি আমাকে মেরে ফেলো আর তারপর আমার কাছে একটি পাথর আছে, এটা নিয়ে মর্টাল ওয়ার্ল্ডে ইয়ানজিকে খুঁজে বের করো। তুমি যত ইয়ানজির কাছে যাবে এই পাথরটা গরম হতে থাকবে। এরপর ইয়ানজিকে খুঁজে বের করে ইয়ানজির মন জয় করার চেষ্টা করো, যেমনটা তুমি ছলনা করে 70,000 বছর আগে ফরমেশন চুরি করেছিলে। ইয়ানজি যখন তোমাকে বিশ্বাস করবে তখন তুমি ইয়ানজিকেও মেরে ফেলবে। এতে করে আমার বাবার শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং সে মুক্ত হতে পারবে। আর মুক্ত হয়ে অবশ্যই সে আমার মৃত্যুর প্রতিশোধ নেবে, মানে লি জিংকে মেরে ফেলবে। জুয়ানু একটু ইতস্তত করছিল। লিউন তখন বলে, তুমি কিয়ানের থেকে প্রতিশোধ নিতে চাও না? একমাত্র আমার বাবাই কিয়ানকে মারতে পারে, কেননা কিয়ান একজন হাই গড। তুমি মিলিয়ন বছর কাল্টিভেশন করলেও কিয়ানকে হারাতে পারবে না। জুয়ানুর কিয়ানের কথা শুনেই রাগ হয়ে যায়। সে তখন লিওনকে তার চুলের কাঁটা দিয়ে মেরে ফেলে। তারপর লিওনের কাছ থেকে সে পাথরটা নিয়ে নেয়। লিওনের মৃত্যুর পরেই ঘোস্ট কিং এর শক্তি অনেকটা বেড়ে যায়। আর ঘোস্ট কিং এটাও বুঝতে পারে যে লিওন নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। ঘোস্ট কিং তখন খুশি হয়ে যায় এবং বলে, আমি যখন এখান থেকে মুক্ত হব অবশ্যই আমি সেলেস্টিয়াল ট্রাইবকে ধ্বংস করে দিব এবং তুমি যে নিজেকে উৎসর্গ করেছো এটার প্রতিদান পাবে। যা হোক, জুয়ানু কোনোভাবে সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে ঘোস্ট রিয়াম থেকে বের হয়ে যায়। তবে জুয়ানু চিন্তা করতে থাকে সে মর্টাল ওয়ার্ল্ডে যাবে না, সে আগে যাবে তার মায়ের কাছে, যেহেতু জুয়ানু অনেকটা অসুস্থ ছিল। জুয়ানু কোনোভাবে হাতড়াতে হাতড়াতে তার মায়ের কাছে আসছিল। প্রায় মধ্যরাতে জুয়ানু তার মায়ের কাছে পৌঁছায়। তবে জুয়ানু সেখানে পৌঁছে শুনতে পায় তার মা বাইরেই বসেছিল। তার এক প্রতিবেশী জুয়ানুর মাকে বলছিল, জুয়ানুর মা, মাঝরাতে তুমি এখান থেকে হাঁটাহাঁটি করছো কেন? তোমার কি শরীর খারাপ? জুয়ানুর মা তখন বলে, আমাকে জুয়ানুর মা বলে ডেকো না। জুয়ানু একজন বেঈমান। আমার আফসোস হয় যে আমি ওর মতো মেয়েকে জন্ম দিয়েছি। মুয়ান তাকে কত ভালোভাবে ট্রিট করেছে, ডাই ফেং ইন তাকে কত সাহায্য করেছে, কিন্তু সে কি করলো? তাদের সাথেই বেইমানি করলো। ওর মতো বেইমানের মা আমি হতে চাই না, ওর মতো বেইমানের মা আমি হতে চাই না। আর এগুলো শুনে জুয়ানু অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে, মা, আমি যা কিছুই করি না কেন আমি তোমার মেয়ে। আর এইসবের জন্য সে কিয়ানকে দায়ী করতে থাকে। সে বলতে থাকে, কিয়ান, এই সব কিছু তোমার ভুল, তোমার ভুলে আজ আমি সবকিছু হারিয়েছি। লাইক সিরিয়াসলি। জুয়ানও তো অনেক রেগে গিয়েছিল, তাই সে চিন্তা করে সে এবার কিনকিউতে গিয়ে কিয়ানকে মেরে ফেলবে। যেই ভাবা সেই কাজ, সে কিনকিউতে চলে আসে। তবে সে শুনতে পায় মিগু লি ছিংকে বলছে, আন্টি আপনার সাথে দেখা করতে চায় না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। জুয়ানো দ্রুত পাশে লুকিয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে, আগামীকালই তুমি আমার মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছ, আর এখানে এসে কিয়ানের দেখা পাওয়ার জন্য কিয়ানের কাছে ভিক্ষা করছো। আর জুয়ানো লিচিং এর উপরও প্রচন্ড রাগ হতে শুরু করে। তখন সে চিন্তা করে সে এবার ইয়ানজির কাছে যাবে এবং ইয়ানজিকে মেরে ফেলবে। এতে করে ঘোস্ট কিং মুক্তি পেয়ে যাবে এবং লি জিং আর কিয়ান দুইজনকে মেরে ফেলবে। এরপরেই আমাদের মর্টাল ওয়ার্ল্ডে ডং হুয়া আর ফেংকে দেখানো হয়। তারা তো বিয়ে করেছিল এবং নিজেদের মধ্যে অনেক ভালো সময় কাটাচ্ছিল। ডং হুয়া ফেং এর সাথে বাচ্চা নেওয়ারও প্ল্যান করে, আর তাদের রোমান্স তো পুরো দমে চলছেই। তবে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না ফেং এর কপালে। পরদিন সকালেই সিমিং তাকে এসে বলে, অনেক হয়েছে প্রেম প্রেম খেলা, এবার ডং হুয়ার হৃদয় ভাঙার পালা। সরি, মজা করলো। ফেং তখন মন খারাপ করে বলে, আমিও তো ডং হুয়াকে অনেক বেশি ভালোবাসি, আমি কিভাবে তার হৃদয় ভাঙবো? এটা শুনে সিমিং বলে, আপনি যদি তার হৃদয় ভাঙতে না পারেন তাহলে তো আপনি তার উপকারের প্রতিদান দিতে পারবেন না, সে তো এখানে কোনো ভালোবাসার কষ্ট অনুভব করবে না, এতে করে ডং হুয়ার মিশনও কমপ্লিট হবে না। এটা শুনে ফেং আবারও চিন্তায় পড়ে যায়। এরপরে আমাদের জিলানকে দেখানো হয়, যে মর্টাল ওয়ার্ল্ডে কিয়ানকে খুঁজে বেড়াচ্ছিল, মানে ইনকে। আর তখনই তার চোখ পড়ে ইয়ানজির দিকে। ইয়ানজি মর্টাল ওয়ার্ল্ডে একটি রেস্টুরেন্ট চালিয়ে মানুষদের মতো বসবাস করত। জিলান পাশের এক দোকানদারকে ইয়ানজির কথা জিজ্ঞাসা করলে ওই দোকানদার জানায় ইয়ানজি বোবা এবং এই রেস্টুরেন্ট চালিয়ে সে তার জীবন জীবিকা নির্বাহ করছে। জিলান তো ইয়ানজিকে চিনতে পেরেছিল,
সে অবাক হয়ে চিন্তা করে ইয়ানজি এখানে মানুষের মতো কেন বসবাস করছে। তবে তখনই ইয়ানজিকে একটি লোক নেশা করে ডিস্টার্ব করতে থাকে। সে ইয়ানজিকে বলছিল, তুমি এত সুন্দর, তোমার এত কষ্ট করতে হবে না, আমার বাড়িতে চলো, আমার চাহিদা মেটালে আমি তোমাকে অনেক টাকা দিব। জিলানের কাছে তো সুযোগ চলে আসে। ইয়ানজি কেবলই প্রিপারেশন নিচ্ছিল ওই লোককে ম্যাজিক দিয়ে আঘাত করার। তবে তখনই সেখানে জিলান চলে আসে এবং ওই লোকটির মুখে তলোয়ার দিয়ে কয়েকটা দাগ দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইয়ানজি অবাক হয়ে জিলানকে দেখছিল। সে জিলানকে চিনতে পারেনি। ইয়ানজির একটি কাচের প্লেট সেখানে পড়ে ভেঙে গিয়েছিল। জিলান দ্রুত ওই প্লেটটা তুলতে শুরু করে। ইয়ানজি তখন জিলানের দিকে তাকিয়ে চিন্তা করে, যদিও সে বোকা, কিন্তু তাকে আমার বেশ ভালো লাগছে। এরপরেই দেখা যায় কিয়ান আর ইয়ে হুয়া সেলেস্টিয়াল ট্রাইবের দিকে রওনা দিচ্ছে। তবে লি জিং তো সামনে দাঁড়িয়েছিল। ইয়ে হুয়া তখন কিয়ানকে বলে, জিয়ান ঠিকই বলেছে, পালিয়ে না বেরিয়ে তুমি তার সাথে সরাসরি কথা বলো, শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ করো। এটা বলে ইয়ে হুয়া কিয়ানকে কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। লি জিং কিয়ানকে বলে, আমি কখনো ভাবতেই পারিনি তোমাকে আবার দেখতে পাবো, তোমার ক্ষতর কি অবস্থা। কিয়ান তখন বলে, আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ, ওই সামান্য ক্ষততে আমার কিছুই হয় না, আমি একজন হাই গড। লি জিং তখন বলে, শুনে ভালো লাগলো। কিয়ান তখন হাঁটতে হাঁটতে বলে, আপনার সাথে হয়তো শান্তিপূর্ণভাবে বলা এটাই আমার শেষ কথা। আপনি নিশ্চয়ই ভাবেন আমি আপনাকে কখনোই ভালোবাসিনি, যদি ভালোবাসতাম তাহলে তো আমার দেয়ালে মাথা ঠুকে ঠুকে মরে যাওয়ার কথা। 70,000 বছর আগে আপনিই ছিলেন আমার জীবনের প্রথম ভালোবাসা। সেই সময় আমি এটা চিন্তা করেই দিন কাটাতাম যে কিভাবে আমার বাবা মাকে ম্যানেজ করব আপনাকে বিয়ে করতে। একদিন আমি আমার ভাইকে চিঠিও লিখেছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আমার মনকে আপনার উপরে স্থির করেছি। কিন্তু সেদিনই আপনি আমাকে প্রচন্ডভাবে ভেঙে ফেলেছেন। লিজিং তখন বলে, তুমি এত সহজে আমাকে কেন ছেড়ে দিলে, তুমি আমাকে জোর করে কেন ধরে রাখোনি। কিয়ান তখন বলে, আপনি এমনটা ভাবা স্বাভাবিক, কিন্তু আপনাদের খুব সহজে আমি একসাথে থাকতে দিয়ে কতটা হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমিই জানি। আর এরপরে যখন আমার মাস্টার মারা গেল, আমি অনেক বেশি শক্তি সঞ্চয় করে আপনার কাছে গিয়েছিলাম সোল পাথরটা নেয়ার জন্য, আমার মাস্টারের বডি প্রিজার্ভ করতে। কিন্তু সেদিনও আপনি আমাকে প্রচন্ড রকম কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছেন। সেই সময় আমি আমার হার্টের রক্ত দিয়ে মাস্টারের বডি প্রিজার্ভ করেছি। আমি অনেক বেশি আহত ছিলাম। আর সেই সময় আপনি আমাকে প্রচন্ড হতাশ করেছেন। লিজিং তখন দৌড়ে এসে কিয়ানকে বলে, তুমি এগুলো আমাকে আগে বলনি কেন, আমি তো জানতাম না তুমি মনের জন্য নিজের হার্টের রক্ত দিচ্ছিলে। আমি 70,000 বছর ধরে তোমাকে খুঁজেছি, আমি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। এটা কিন্তু সত্যি, লিজিং সত্যি কিয়ানকে অনেক ভালোবাসে। আমি মইয়ানকে হিংসা করতাম, আমি জানতাম তুমি মইয়ানের জন্যই সোল পাথরটি খুঁজতে গিয়েছো, আর সেই কারণেই আমি ওই পাথরটি তোমাকে দেইনি। কিয়ান তখন মাথা বাঁকিয়ে বলে, আপনি আমাকে 70,000 বছর ধরে কেন খুঁজেছেন জানেন? কারণ আপনি আমাকে পাননি। আপনি এমন একজন যে পাওয়ার আগে সেই জিনিসটার জন্য অনেক বেশি ডেডিকেটেড থাকেন, কিন্তু পেয়ে গেলে সেই জিনিসটার মূল্য দিতে পারেন না। সব ছেলেরাই এরকম যদিও। লিজিং তখন বলে, সেই সময় আমার কি হয়ে গিয়েছিল আমি জানি না, তুমি আমাকে মাফ করে দাও, আমরা কি আবারও আগের মতো একসাথে হতে পারি না? লাইক সিরিয়াসলি। কিয়ান তখন মাথা বাঁকিয়ে বলে, আপনি আমার থেকে কি আশা করেন, আমি জোয়ানের সাথে হাজবেন্ড শেয়ার করব? এটা বলে কিয়ান সেখান থেকে উঠে দাঁড়ায়। লিজিং তখন বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে মাফ করে দিতে। মানে আমি জাস্ট অবাক হচ্ছিলাম ওর কথাগুলো শুনে। কিয়ান তখন বলে, আমার সারা জীবনে আপনি একমাত্র পুরুষ যাকে আমি মন থেকে ভালোবেসেছি। তবে অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর আমি আগের জায়গায় আপনার অপেক্ষাতে নেই। আর এরপর লিজিংকে বিদায় বলে সেখান থেকে চলে যায়। লিজিং অসহায় দৃষ্টিতে কিয়ানের দিকে তাকিয়ে থাকে। কিয়ান যখন ইয়েহুয়ার কাছে আসে, ইয়েহুয়া কিয়ানকে বলে, তুমি যে কথাগুলো বললে কথাগুলো খুবই সুন্দর, কিন্তু তোমার ভিতর থেকে কেন যেন হৃদয় ভাঙার আওয়াজ আসছে। কিয়ান তখন বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসলে এখানকার প্রত্যেকটা কথা এত বেশি সুন্দর ছিল যে প্রত্যেকটা কথা না বলে আমি পারছিলাম না। ইয়েহুয়া আর কিয়ান চলে আসে সেলেস্টিয়াল প্যালেসে। এরপর ইয়েহুয়া কিয়ানকে কোলে করে ভিতরে নিয়ে যায়। কিয়ান ইয়েহুয়ার দিকে তাকিয়ে চিন্তা করছিল, ইয়েহুয়া সবসময় ডং হওয়ার মতো গম্ভীর হয়ে থাকতো, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে সে একদম জন্মনে একটা যুবক হয়ে গিয়েছে।
ইয়েহুয়া কিয়ানকে হল অফ বিউটিফুলিওতে নিয়ে আসে, আর এই নামটা কিয়ানের খুবই ভালো লাগে। কিয়ান যখন রুমের মধ্যে দিয়ে হাঁটছিল, তার মনে হচ্ছিল সে তো এখানে প্রথমবার এসেছে। তবে এই জায়গাটা তার অনেক পরিচিত মনে হচ্ছে এবং খুব আনইজিও লাগছে। তখনই সেখানে নেইনা আসে কিয়ানের জন্য চা নিয়ে। তবে কিয়ানকে দেখে দ্রুত বসে পড়ে, আর তারপর কিয়ানের হাত ধরে কান্না করতে করতে বলতে থাকে, মাই লেডি, আপনি ফিরে এসেছেন। আমি শুনেছিলাম ক্রাউন প্রিন্স সোল গ্যাদারিং ল্যাম্পের মাধ্যমে আপনাকে তৈরি করছে, কিন্তু আমি ভাবতে পারিনি একদম সেম আপনার মতো হবে। আমি আপনার জন্য 300 বছর ধরে অপেক্ষা করছি। নেইনা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। কিয়ান তখন বলে, তুমি হয়তো ভুল করছো, তুমি যাকে ভাবছো আমি সে না। ইয়েহুয়া এগিয়ে এসে বলে, নেইনা, ইনি হচ্ছেন হাই গড কিয়ান। সে কিছুদিন এখানেই থাকবে আর তুমি তাকে সার্ভ করবে। যাও, লুমিনাস ট্রেজারের পুল রেডি করো, সে নিজেকে হিল করার জন্য ওইখানে যাবে। নেইনা তখন অপ্রস্তুত হয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। তবে এই কথা যখন সুজিন জানতে পারে যে হল অফ বিউটিফুলিওতে কিয়ানকে থাকতে দেওয়া হয়েছে, সুজিন অসুস্থ হয়ে পড়ে। সে নুকে বলছিল, আমি এতদিন ভাবতাম ইয়েহুয়ার ভালোবাসার মানুষটি মৃত, কখনো না কখনো ইয়েহুয়ার মনে আমি জায়গা করে নিতে পারবো। কিন্তু ইয়েহুয়ার নিজের বানানো রুলস বারবার ভাঙছে। গত 300 বছরে ওই হলে ইয়েহুয়া কাউকে যেতে দেয়নি, অথচ সে নিজেই কিয়ানকে ওই হলে এনে রেখেছে। আমি কিয়ানকে ডিল করা যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি না। সুজিন অনেক বেশি ভেঙে পড়েছিল। এরপরে দেখা যায় কিয়ান লুমিনাস ট্রেজারের পুলে এসেছিল। ইয়েহুয়া আলীকেও কিয়ানের সাথে নিয়ে এসেছিল। ইয়েহুয়া কিয়ানকে পুলে নেমে হিল হতে বলে সেখান থেকে চলে যায়। কিয়ানের কাছে এসে দাঁড়ায় আলী। যেহেতু আলীও একটু আহত, সেও কিয়ানের সাথে ওই পুলে নামবে। যা হোক, এরপরই দেখা যায় সুজিন মিয়াওকে ডেকে পাঠায়, আর তারপর বলে ইয়েহুয়া যেহেতু ফিরে এসেছে আর বেশি দেরি করা যাবে না। সুজিন ইয়েহুয়ার জন্য একটি স্যুপ তৈরি করেছিল, যেটা সে মিয়াওয়ের মাধ্যমে ইয়েহুয়ার কাছে পাঠাবে। মিয়াও ভয় পাচ্ছিল। সুজিন তখন বলে, তুমি ভয় পেও না, ইয়েহুয়া একটা দায়িত্বশীল ছেলে। সে যদি অজান্তেও তোমার সাথে কিছু করে ফেলে, তাও সে সেটার রেসপন্সিবিলিটি নিবে। আর তাছাড়া তুমি আলীকে একবার বাঁচিয়েছো, সে তোমাকে মেরে ফেলবে না। আর বাকি যদি কিছু সামলাতে হয়, আমি তো তোমার জন্য আছি। এত কিছু শুনে মিয়াও একটু সাহস পায়। নু মিয়াওয়ের হাতে সেই স্যুপের সাথে সাথে একটি ওষুধও দেয়। আর এরপরে মিয়াও সেই স্যুপের বাটি নিয়ে চলে আসে ইয়েহুয়ার কাছে। সে ইয়েহুয়াকে বলে, আমি ঠিক করেছি আমি সেলেস্টিয়াল প্যালেস থেকে চলে যাব। তবে যাওয়ার আগে আমি নিজের হাতে আপনার জন্য স্যুপ বানিয়েছি, এটা আপনাকে দিতে চাই। ইয়েহুয়া তখন বলে, তুমি যেহেতু ঠিক করেছো তুমি চলে যাবে, এটা খুব ভালো বিষয়। এবং সে ওই স্যুপটা নেয়, আর তারপর স্যুপটা নিজের মুখের কাছে ধরে বলে, তুমি কি সত্যিই চাও আমি এই স্যুপটা খাই? মিয়াও তো একটু ভয় পেয়ে যায়, আর তারপর বলে, আমি এটা নিজের হাতে তৈরি করেছি, অবশ্যই আমি চাই আপনি এটা খান। তবে ইয়েহুয়া স্যুপের বাটিটা রেখে দেয়। মিয়াও তখন জিজ্ঞাসা করে, আপনি খেলেন না কেন? ইয়েহুয়া তখন বলে, আমি অবশ্যই খাবো, তার আগে তোমাকে দুইটা প্রশ্ন করি। কিছুদিন আগে তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে ইস্টার্ন সিতে গিয়েছিলে। মিয়াও তখন বলে, তার ভাইকে তার খুব মনে পড়ছিল, তাই সে তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ইয়েহুয়া তখন বলে, ওই দিনই মর্টাল ওয়ার্ল্ডে ডং হওয়ার একটা ট্রায়াল চলছিল, যেখানে কেউ একজন কিয়ানকে ধাক্কা দিয়েছিল। যেহেতু কিয়ানের পাওয়ার সিল্ড ছিল, কিয়ান মারাও যেতে পারত। আর এই বিষয়টা তো অনেক বড় অপরাধ। এমনিতে কিয়ান কিং কিউয়ের কুইন, তার উপর সে ফিউচার হ্যাভেনলি প্রিন্সেস। আর তারপর মিয়াওয়ের দিকে তাকিয়ে বলে, প্রিন্সেস মিয়াও, আপনি কি শাস্তিতে ভয় পান না? আপনার এই কাজের জন্য তো আপনার ভাইকেও জবাবদিহি করতে হতে পারে। মিয়াও বুঝতে পারে ইয়েহুয়ার কাছে সে ধরা পড়ে গিয়েছে। সে তখন দ্রুত ইয়েহুয়ার কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছে। এরপর ইয়েহুয়া বসে, আর তারপর বলে, এবার বলো স্যুপে কি মেশানো আছে। মিয়াও তখন বলে সে মর্টাল ওয়ার্ল্ড থেকে একটি ওষুধ নিয়ে এসেছে, যেটা খেলে ইয়েহুয়া মিয়াওকে পছন্দ করতে শুরু করবে। ইয়েহুয়া তখন বলে, তাই নাকি? এত শক্তিশালী? মিয়াও তো ভয়ে কোনো কথাই বলতে পারছিল না। তখনই সুজিন দৌড়ে আসে, এবং সুজিন হাঁটু গেড়ে বসে মিয়াওয়ের হয়ে কিয়ানের কাছে মাপ চাইতে থাকে। তবে এরই মধ্যে কিয়ান পুল থেকে ফিরে আসে, কিন্তু সে হল অফ বিউটিফুলিও চিনতে পারছিল না। সে ঘুরতে ঘুরতে ইয়েহুয়ার হলের সামনে চলে আসে, আর বুঝতে পারে ভিতরে মেইড আছে। কিয়ান তখন মনে মনে চিন্তা করে, ইয়েহুয়া একজন যুবক, আর তার আশেপাশে এত সুন্দরী সুন্দরী মেইড ঘোরাফেরা করে, সেই মেয়েদের প্রতি তার সফট কর্নার থাকবে, এটা স্বাভাবিক। এবং সে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল।
তখনই ভেতর থেকে ইয়েহুয়া বলে, কিয়ান ভেতরে এসো। কিয়ান তখন মনে মনে ভাবতে থাকে, আচ্ছা যাই, আমি ওই সুন্দরী মেয়েটকে একটু দেখে আসি। এরপর কিয়ান ভিতরে আসলে ইয়েহুয়া কিয়ানের হাত ধরে টেনে সামনে আনে এবং বলে, প্রিন্সেস মিয়াও আমাকে ওষুধ দিয়ে তাকে পছন্দ করানোর চেষ্টা করছিল, তুমি এই বিষয়ে কি বলো? তবে এরই মধ্যে সুজিন মাথা তুলে তাকায়, আর সে কিয়ানকে দেখে অবাক হয়ে যায়। সে কিয়ানকে সুসুয়া মনে করছিল। এদিকে কিয়ান সুজিনের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখগুলো অনেক সুন্দর। চোখগুলো তো কিয়ানেরই ছিল। সুজিন ভয় পেয়ে বসে পড়ে। এরপর ইয়েহুয়া প্রিন্সেস মিয়াওকে বলে, আপনি একবার আলীর জীবন বাঁচিয়েছেন, তাই আমি এইবার আপনাকে কোনো কঠিন শাস্তি দিলাম না। আপনি খুব দ্রুত ইয়েস্টার্ন সিতে ফিরে যান, আর কখনোই সেলেস্টিয়াল প্যালেসে ফিরে আসবেন না। আর সুজিন, তোমার তো মনে হচ্ছে মেয়ের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ, তুমি হেভেনলি লর্ডকে কেন বলছো না তোমাকে ইয়েস্টার্ন সিতে বিয়ে দিয়ে দিতে? তাহলেই তো দুই বান্ধবী একসাথে থাকতে পারবে। সুজিন একদম হতভম্ব হয়ে চুপচাপ বসেছিল। মিয়া তখন কান্নাকাটি করে বলতে থাকে, আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমি সেলেস্টিয়াল প্যালেসেই থাকতে চাই, আমি সারা জীবন আপনাকে সার্ভ করতে চাই। এবং মিয়াও কিয়ানের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে তাকে সাহায্য করার জন্য। সে বলতে থাকে, একবার আপনি আমাকে সাহায্য করেছেন, দয়া করে এইবারও সাহায্য করুন। কিয়ান তখন ইয়েহুয়াকে বলে, আমি কি কিছু বলবো? ইয়েহুয়া তখন বলে, অবশ্যই। কিয়ান তখন ইয়েহুয়াকে বলে, এই সম্পূর্ণ দোষ তোমার। তুমি জানতে মিয়াও তোমাকে পছন্দ করে, তারপরেও তুমি মিয়াওকে সেলেস্টিয়াল প্যালেসে নিয়ে এসেছো। তার ভাই তার বিয়ে ঠিক করেছিল, তুমি তার বিয়ে ভাঙতে সাহায্য করেছো। এটা তো একটা মেয়েকে প্রশ্রয় দেয়া। তুমি নিজে তাকে প্রশ্রয় দিয়ে এখন নিজেই তাকে হতাশ করছো। ইয়েহুয়া তখন বলে, সে আমাকে বলেছিল সে একজন মেইড হয়ে থাকতে চায়। ইয়ান তখন বলে, একজন মেয়ে ভালোবাসার পরে কি বললো সেটা তুমি বিশ্বাস করে নিলে? ইয়েহুয়াকে কিয়ান এমন বকা দেয় যে ইয়েহুয়া শান্ত বাচ্চার মতো চুপচাপ হয়ে যায়। তারপর কিয়ান মিয়াওকে বলে, তুমি খুব দ্রুত ইয়েস্টার্ন সিতে ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। মিয়াও হতাশ হয়ে আর কোনো কথা বলতে পারে না। কিয়ান সেখান থেকে বের হয়ে গেলে ইয়েহুয়া বলে, সে আমার ওয়াইফ, জিউ প্যালেসের একমাত্র লেডি। সে যেহেতু বলেছে তোমাকে ফিরে যেতে হবে, খুব দ্রুত ফিরে যাও। এটা বলে ইয়েহুয়া সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় সুজিন কোনোভাবে টলতে টলতে নিজের প্যালেসে ফিরে আসে। সুজিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। নূর দৌড়ে সুজিনকে ধরে। সুজিন তখন বলে, এবার আমি বুঝতে পেরেছি ইয়েহুয়া কেন কিমকিউতে গিয়ে থাকছিল, ইয়েহুয়া কেন কিয়ানের প্রতি এত বেশি অ্যাটাচড। নূর তখন বলে, কি হয়েছে? সুজিন বলে, এইমাত্র আমি কিয়ানকে দেখলাম, কিয়ান একদম ওই মর্টালের মতো দেখতে, একদম সুসুয়ার মতো। সুজিন অনেক বেশি প্যানিকড হয়ে গিয়েছিল। নূর তখন সুজিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নূ আসলেও একজন লয়াল মেইড। এরপরেই দেখা যায় ইয়েহুয়া কিয়ানকে নিয়ে হল অফ বিউটিফুলিওতে ফিরে এসেছে। ইয়েহুয়া কিয়ানকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কিয়ান সম্মতি দিলে ইয়েহুয়া বলে, তুমি কেন প্রিন্সেস মিয়াও কিংকে ফিরে যেতে বললে? কিয়ান তখন বলে, তুমি কি এটা চাচ্ছিলে না? আমার তো মনে হলো তুমি চাচ্ছ প্রিন্সেস মিয়াও ফিরে যাক, তাই তো আমি এমনটা করেছি। আর তাছাড়া সে যেহেতু একবার ওষুধ দেওয়ার সাহস করেছে, সে আবারও এমনটা করতে পারে, তাই তো আমি তোমার কথা চিন্তা করে তাকে চলে যেতে বললাম। তবে উত্তরটা ইয়েহুয়ার একদমই পছন্দ হয় না। সে তখন বলে, আমি তোমাকে ভিতরে ডেকেছিলাম যাতে তুমি জেলাস ফিল করো, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি তো সেখানে জাস্ট একটা নাটক প্লে করে এসেছো। আর তারপর সে কিয়ানকে বলে, কিয়ান তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা নেই? তোমার মনে কি শুধু একজনই আছে? এটা বলে সেখান থেকে হন হন করে বের হয়ে চলে যায়। কিয়ান বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না ইয়েহুয়া তাকে কি বলে গেল। তবে এই বিষয়টি চিন্তা করতে করতে কিয়ান ঘুমাতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল যে ইয়েহুয়া তাকে বলছে, কিয়ান তোমার মনে কোথাও কি আমি নেই? তোমার মনে কি শুধু একজনের জন্যই জায়গা আছে? এরপরে আমাদের লি ঝিংকে দেখানো হয় সে তার রাজ্যে ফিরে এসেছে। তবে লি ঝিংয়ের তো প্রচন্ড মন খারাপ ছিল। সে পুকুর পাড়ে এসে দাঁড়ায়। তখনই তার মনে পড়ে যায় এখানেই তার ইনের সাথে প্রথম দেখা হয়েছে। লি ঝিং দেখতে পায় পুকুরের মধ্যে ইন রয়েছে, আর সে পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। তবে পুকুরের মধ্যে তো ইন ছিল না। লি ঝিং সেখানে ইনের সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে করছিল এবং কিয়ানের লাস্ট কথা, যেখানে কিয়ান বলেছে, আমি আমার সারা জীবনে শুধুমাত্র তোমাকেই মন থেকে ভালোবেসেছি। লি ঝিং এর প্রচন্ড আফসোস হতে শুরু করে এবং সে পানির মধ্যে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়, মানে সুইসাইড করার চেষ্টা করে।
তবে হঠাৎ করে লি জিং উঠে আসে আর তারপর চিন্তা করে আমি এভাবে মরতে পারি না। আমার দিকে তাকিয়ে আছে সম্পূর্ণ ঘোস্ট রিয়েলাম। এরপর সে তার প্যালেসে ফিরে যায়। তবে প্যালেসে ফিরে লি জিং জানতে পারে যে গত রাতে জুয়ানও পালিয়ে গিয়েছে এবং সে যাওয়ার সময় লিউনকে মেরে ফেলেছে। লি জিং দৌড়ে যায় লিউনকে দেখতে। লিওনকে মৃত দেখে লি জিং এর অনেক খারাপ লাগে। তারপরেও সে সৈন্যদের বলে লিওনের মাথা কেটে জিমিং প্যালেসের সামনে শোডাউন করতে এবং তার বডি পুড়িয়ে ফেলতে, মর্টাল ওয়ার্ল্ড থেকে ইয়ানজিকে ফিরিয়ে আনতে। কেননা লি জিং বুঝতে পেরেছিল জুয়ানু এবার ইয়ানজিকেও মেরে ফেলবে। আর সে তার সৈন্যদের হুকুম দিয়ে দেয় জুয়ানুকে যেখানে পাবে সেখানেই যেন মেরে ফেলে। তবে জুয়ানুর বডিটা যেন জিমিং প্যালেসে ফেরত নিয়ে আসে। জুয়ানু তার অফিসিয়ালি বিয়ে করা বউ, যার সাথে সে 70 বছর বিবাহিত জীবন পার করেছে। তাই সে চায় তার মৃত্যুর পর জুয়ানুর সাথে তার সমাধি হোক। এরপরে দেখা যায় জিলান আর ইয়ানজি একসাথেই ছিল। ইয়ানজি রান্না করতো আর জিলান সবকিছু সার্ভ করত। সে লোকদের ডেকে ডেকে রেস্টুরেন্টে আনছিল। তবে জুয়ানু সেখানে পৌঁছে গিয়েছিল। জিলান জুয়ানুকে প্রথমে চিনতে পারে না। সে জুয়ানুকে জিজ্ঞাসা করে জুয়ানু খাবার খেতে চায় কিনা। জুয়ানু তো আর জিলানকে দেখছিল না, যেহেতু তার চোখ অন্ধ ছিল। সে জিলানকে ইয়ানজির সমস্ত বর্ণনা দিয়ে বলে এমন কোনো মেয়ে কি এখানে আছে। জিলান তো এক চান্সেই বুঝতে পেরে যায় যে ও ইয়ানজির খোঁজ করছে। তখন জিলান জুয়ানুকে ভিতরে নিয়ে যায় এবং এরপর ইয়ানজিকে ডেকে আনে। ইয়ানজি নিজেও প্রথমে জুয়ানুকে চিনতে পারছিল না, জুয়ানুর যে অবস্থা হয়েছে। জুয়ানু যখন নিজের পরিচয় দেয় জিলান আর ইয়ানজি দুইজনেই অবাক হয়ে যায়। জুয়ানু তখন বলে কিয়ান তার চেহারার এই অবস্থা করেছে। কিয়ান তো তাকে 70,000 বছর ধরেই ঘৃণা করে। আর সে এবার লি ঝিংকে উল্টাপাল্টা বুঝিয়েছে, যে কারণে লি ঝিংও তাকে সাপোর্ট করেনি। জিলান তখন ইয়ানজি আর জুয়ানুকে কথা বলতে দিয়ে বের হয়ে যায়। তবে সে বাইরে এসে যখন পায়চারি করছিল তখনই তার মনে হয় ইয়ানজি তো এবার জুয়ানুর চোখ ঠিক করে দিবে। আর জুয়ানুর চোখ যদি ঠিক হয়ে যায় তাহলে তো সে জিলানকে চিনতে পেরে যাবে। এতদিনেও জিলান ইয়ানজিকে পরিচয় দেয়নি যে সে মুহানের স্টুডেন্ট। তার উপর সে ইয়ানজিকে ভালোবেসে ফেলেছিল এবং দেখা যায় সত্যি সত্যি ইয়ানজি জুয়ানুর চোখ ঠিক করার চেষ্টা করছে। তবে জুয়ানুর চোখ ঠিক হয় না, সে ঝাপসা করে দেখছিল। কেননা বাইরে থেকে জিলান তার ম্যাজিক দিয়ে এই বিষয়টা কন্ট্রোল করছিল। জুয়ানু তখন বলে আমার চোখ ঠিক করার দরকার নেই, এমনিতেও আমি আমার এই কুৎসিত চেহারা দেখতে চাই না। আর তারপরে সে ইয়ানজিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে ইয়ানজি নিজেও কান্না করতে করতে বের হয়ে আসে এবং আমরা জানতে পারি জুয়ানু ইয়ানজিকে বলেছে লি জিং তার চোখ নষ্ট করে দিয়েছে। কেননা লি জিং বরাবরই মানে কিয়ানকে ভালোবাসে আর কিয়ান জুয়ানু সম্পর্কে উল্টাপাল্টা বুঝিয়েছে। লি জিং লিউনকে মেরে ফেলেছে এবং জুয়ানু আর তার বাচ্চাকে ঘোস্ট রিয়েলাম থেকে বাইরে পুকুরের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। মানে লি জিংকে সম্পূর্ণ ভিলেন বানিয়ে দেয়। আর ইয়ানজিও এগুলো বিশ্বাস করে প্রচন্ড কষ্ট পায়। জিলান ইয়ানজিকে বলে তুমি কান্না করছো কেন? ইয়ানজি তখন বলে আমার ভাই মারা গিয়েছে। জিলান তো বুঝতে পারে যে লিওন মারা গিয়েছে। তারপর সে ইয়ানজিকে সান্ত্বনা দেয় এবং জিলানের সাথে কথা বলার পর ইয়ানজির একটু ভালো লাগে। তবে রাতের বেলা ইয়ানজি যখন ঘুমাচ্ছিল তখন জুয়ানও তার ঘরে আসে এবং বলতে থাকে ইয়ানজি আমার আর কোনো উপায় ছিল না, আমি কঠোর হতে বাধ্য হয়েছি। আর তারপর সে ইয়ানজিকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই জিলান সেখানে চলে আসে আর জুয়ানুকে বাইরে নিয়ে আসে। জুয়ানু তখন জিলানকে বলতে থাকে তুমি কে, তুমি কি ঘোস্ট রিয়েলাম থেকে এসেছো? জিলান বলে তুমি কি এখনো আমার কণ্ঠ চেনোনি? জুয়ানু তখন বুঝতে পারে এটা তো জিলান এবং বলে তোমার ইয়ানজির সাথে কিসের লেনা দেনা? তুমি কি ভুলে গিয়েছো ইয়ানজির বাবা তোমার মাস্টারকে মেরে ফেলেছে? তুমি কেন তাকে প্রোটেক্ট করছো? জিলান তখন বলে তোমার মতো বেইমানের মুখ থেকে আমি নীতি কথা শুনতে চাই না। তুমি আগের মতো বেইমানি আছো। ইয়ানজি তোমাকে কত ভালোভাবে ট্রিট করে, অথচ তুমি তাকেই মারার চেষ্টা করছো। তবে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি ইয়ানজির ক্ষতি করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জন তখন মনে মনে চিন্তা করে তার তো এখন কোনো শক্তিই নেই, জিলান চাইলেই তাকে মেরে ফেলতে পারে এবং সে চুপ করে বলে সে আর ইয়ানজির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। জিলান তখন সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় আলী ঘুমিয়েছিল আর ইয়েহুয়া আলীকে নিয়ে অনেক টেনশন করছিল। এরপরে ইয়েহুয়া আলীকে নিয়ে বের হয়ে যায় এবং এরপরে জানতে পারি কিয়ান যখন আলীকে নিয়ে পুলে নেমেছিল তখন কিয়ানের সাথে সাথে আলী অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে
যে কারণে আলী 2 দিন ধরে ঘুমাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে ইয়েহুয়া অনেক বেশি রেগেছিল। তবে কিয়ান বলে এটা একটা সাধারণ বিষয়। ও ছোট বাচ্চা আর একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই ঘুমাচ্ছে। তোমার এত টেনশন করার কি আছে? ইয়েহুয়া তখন ঝাড়ি মেরে বলে, তুমি ওর মা হলে এমনটা বলতে পারতে না। তুমি ওকে নিজের সৎ ছেলে হিসেবেই দেখো, তাই তুমি এসব বুঝবে না। আর এই কথাটা কিয়ানের খুবই গায়ে লেগে যায়। তখন কিয়ান বলে, তুমি ঠিকই বলেছ। আমার বাচ্চাটার জন্য খারাপ লাগে যে ওর মা ওকে রেখে জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। তবে কোনো বিষয় না, তোমার কনসোর্ট সুজিন তো অনেক বেশি ভালো এবং দয়ালু। তুমি আলীকে তার কাছেই রেখে দাও না, সে আলীর ভালো খেয়াল রাখতে পারবে। আর এটা শুনে ইয়েহুয়া আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সেখান থেকে চলে যায়। তবে একটু পরে দেখা যায় ফিজিশিয়ান ইয়েহুয়াকে জানায় এটা কোনো বিষয় না, সে একটু বেশি ড্রিঙ্ক করার জন্য ঘুমাচ্ছে। তাকে সোবেরিং বাথ নামে একটা জায়গায় বসিয়ে রাখে, সে খুব দ্রুত জেগে উঠবে এটাও বলে দেয়। তখনই সেখানে থার্ড প্রিন্স আসে এবং বলে, শুনলাম তুমি আলীকে নিয়ে খুব দ্রুত এখানে চলে এসেছো, তাই আমি ভাবলাম হয়তো আলীর কিছু হয়েছে কিনা। তবে ফিজিশিয়ান থার্ড প্রিন্সকেও জানায় যে আলীর তেমন কিছুই হয়নি, জাস্ট ড্রিঙ্ক করে ঘুমাচ্ছে। এরপর থার্ড প্রিন্স ইয়েহুয়াকে বলে, তুমি যখন কিয়ানকে এখানে নিয়ে আসছিলে তখন তুমি অনেক বেশি চঞ্চল ছিলে, তোমাকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি মোটেও খুশি নয়। নতুন বর সাজবে সেজন্য কি টেনশন কাজ করছে? তবে ইয়েহুয়ার এসব রসিকতা একদমই ভালো লাগে না, সে তো ছিল অন্য টেনশনে। এরপরেই আবার আমাদের মর্টাল ওয়ার্ল্ডের দৃশ্য দেখানো হয়। ডংহোয়া আর ফেং এর উপরে কিছু সৈন্য আক্রমণ করে। ডংহোয়া তো তাদের সাথে যুদ্ধ করছিলই, তবে একজন পেছন থেকে ডংহোয়াকে তীর মারলে ফেং ডংহোয়ার সামনে এসে দাঁড়ায় এবং সেই তীরটা ফেং এর গায়ে লেগে যায়। তখন সেসব সৈন্যরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডংহোয়া দ্রুত ফেংকে কোলে নিয়ে দৌড়াতে থাকে কোনো একটা ডাক্তারের খোঁজে। ডংহোয়া দৌড়াতে দৌড়াতে বাজারের মধ্যে চলে আসে এবং তার দেখা হয়ে যায় ইয়ানজির সাথে। ইয়ানজি যখন দেখতে পায় ফেং আহত, সে তো তাদের চিনতে পারে না, কিন্তু ভিতরে নিয়ে আসে। ইয়ানজি তো মেন্টালিটির দিক থেকে খুবই ভালো ছিল, এটা হয়তো এতদিনে বুঝতে পেরেছেন। ইয়ানজি দ্রুত ফেং এর চিকিৎসা করার জন্য তাকে নিয়ে আসে। ফেং তো নিজের হুঁশে ছিল না, কিন্তু অজ্ঞান অবস্থাতেই সে উল্টাপাল্টা বকছিল। সে ডংহাকে বলছিল, দিজুন, একবার আপনি আমার জান বাঁচিয়েছিলেন, তখন থেকেই আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। আপনি আমাকে কথা দিন এই ভালোবাসার 2 বছর কখনোই ভুলে যাবেন না, আপনি সারা জীবন আমাকে মনে রাখবেন। ডংহা তখন ফেংকে জড়িয়ে ধরে চিন্তা করতে থাকে, হয়তো ফেংয়ের দেশের বাড়িতে রাজাকে দিজুন বলে ডাকা হয়। সে তো আর জানতো না যে তার নাম দিজুন। ইয়ানজি ফেংয়ের চিকিৎসা করার জন্য আসে এবং ডংহুয়াকে রুম থেকে বের করে দেয়। তবে ডংহুয়া রুম থেকে বের হয়ে যেতেই সেখানে জুয়ানো আসে। জুয়ানো ফেংয়ের গায়ের গন্ধ থেকে বুঝতে পেরেছিল ফেং একজন 9-টেইলড ফক্স। সে ইয়ানজিকে বলে, তুমি এই মেয়েটিকে কোথায় পেলে? ইয়ানজি তখন বলে, এই মেয়েটিকে আহত অবস্থায় তার হাজবেন্ড নিয়ে এসেছে। জুয়ানো বলে, ও সাধারণ কোনো মেয়ে না, ও 9-টেইলড ফক্স। যদিও আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ওর গন্ধেই বুঝতে পারছি ও 9-টেইলড ফক্স। আচ্ছা তুমি আমাকে বলো, ওর বয়স কি অনেক কম? জুয়ানো তখন বলে, হ্যাঁ। ওর কপালে কি কোনো বাথমার্ক আছে? ইয়ানজি চেক করে বলে, হ্যাঁ, ওর কপালে একটা ফিনিক্স পাখির পালকের মতো বাথমার্ক আছে। ব্যাস, জুয়ানো নিশ্চিত হয়ে যায় যে এটা কিয়ানের ভাতিজি, মানে কিন কিউয়ের লিটল প্রিন্সেস। জুয়ানো তখন খুশি হয়ে যায় এবং বলে, ওর বডি ব্যবহার করে আমি আমার ছেলেকে সুস্থ করব। ইয়ানজি তখন বলে, তুমি এসব কি বলছো? তুমি এই ধরনের কালো জাদুর চর্চা কবে থেকে শুরু করলে? জুয়ানো ইয়ানজিকে কান্নাকাটি করে ম্যানেজ করার চেষ্টা করে, তবে ইয়ানজি তো আর শয়তান ছিল না, সে কোনোভাবে জুয়ানোর ফাঁদে পা দেয় না। ইয়ানজি বলে, আমি তোমাকে অন্য কোনো উপায় খুঁজে দিব, কিন্তু এই মেয়েটির কোনো ক্ষতি তুমি করো না। জুয়ানো তখন বলে, তুমি ওর প্রতি এত দয়া কেন দেখাচ্ছ? ওর আন্টির জন্যই তো আমার এই অবস্থা। ইয়ানজি বলে, ওর আন্টি হয়তো তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু ও তো কিছু করেনি। জুয়ানো বুঝতে পারে ইয়ানজিকে বুঝিয়ে লাভ নেই। ইয়ানজি তখন জুয়ানোকে ফাঙ্গাল ডিভাইন গ্রাসের কথা বলে, যেটার মাধ্যমে ইমর্টাল বডি তৈরি করা যায় এবং জুয়ানো তার ছেলেকে সুস্থ করতে পারবে, কোনো রকম কালো জাদুর প্রয়োগ ছাড়াই। জুয়ানো ইয়ানজিকে বিশ্বাস করতে পারছিল না, তবে সে মনে মনে চিন্তা করে, আমার তো এখন শক্তি নেই, ইয়ানজিকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায় নেই। ইয়ানজি জুয়ানোকে কথা দেয় সে জুয়ানোকে নিয়ে ওয়েস্ট সি এর দিকে যাবে, যেখানে ফাঙ্গাল ডিভাইন গ্রাস পাওয়া যায়।
জুয়ানো তখন ইয়ানজির কথাই মেনে নেয় এবং মনে মনে ভাবতে থাকে যাওয়ার পথে সুযোগ পেলে সে ইয়ানজিকে মেরে ফেলবে। সিরিয়াসলি, জুয়ানোকে থাপড়াতে মন চায় না। যা হোক, জুয়ানো ইয়ানজির কথা মেনে সেখান থেকে চলে যায়। আর ইয়ানজি এরপরে ফেং এর চিকিৎসা করে। পরবর্তী সিনে দেখা যায় ফেং অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল আর ডংহুয়া তাকে নিজের বাড়িতেও নিয়ে এসেছে। ডংহুয়া ফেংকে বলে, তুমি আবারও আমার জীবন বাঁচালে, তুমি আমার জন্য আবারও একটা তীর নিলে। ফেং তখন বলে, এসব কথা বলবেন না, আমার আন্টি আমাকে শিখিয়েছে যাকে ভালোবাসি সবসময় তার প্রোটেক্ট করতে। শুধু আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কখনো ভুলে যাবেন না। ডংহুয়া তখন ফেংকে কথা দেয় সে তার সারা জীবনে ফেংকে ভুলে যাবে না। এরপরে আমাদের ওয়েস্ট সি এর দৃশ্য দেখানো হয়। আমরা কিন্তু আগেই শুনেছিলাম ডাইফেং এর বড় ভাই অসুস্থ এবং জিয়ান তার চিকিৎসা করার জন্য আসছিল। তবে এইবার জিয়ান ওই প্রিন্সকে দেখে চিন্তায় পড়ে যায়। সেখানে কিয়ানের ভাই জেনও উপস্থিত ছিল। জিয়ান তখন ডাইফেং আর তার বাবাকে বলে চিন্তা করার কোনো কারণ নেই, খুব দ্রুতই প্রিন্স ঠিক হয়ে যাবে। ডাইফেং আর তার বাবা তো খুশি হয়ে যায়। এরপর জিয়ান আলাদা করে জেনের সাথে কথা বলতে চায়। তখন সবাই সেই রুম থেকে চলে গেলে জিয়ান জেনকে বলে এই প্রিন্সের শরীরে দুইটি স্পিরিট রয়েছে, যে কারণে সে জেগে উঠতে পারছে না। জেন অবাক হয়ে বলে, একটা স্পিরিট তো তার নিজের, আর একটা স্পিরিট কার? জিয়ান এবার বলে মোয়ানের। মোয়ান একটা ইমর্টাল বডি খুঁজছিল তার সোলটাকে একত্রিত করার জন্য এবং গত 600 বছর ধরে সে প্রিন্সের মধ্যে নিজের সোলটাকে একত্রিত করছে। এবং জিয়ান বলতে থাকে, মোয়ান তুমি কি এখানে আছো? তোমাকে ছাড়া 70,000 বছর ধরে কুনলুন মাউন্টেন মরুভূমি হয়ে আছে, তোমার সমস্ত ডিসিপ্লিনরা তোমার অপেক্ষা করছে। আর এটা বলার সাথে সাথে সেই প্রিন্সের বডি উজ্জ্বল হতে শুরু করে। কুনলুন মাউন্টেনে থাকা মনের তলোয়ারটা বের হয়ে আসে। এরপরে দেখা যায় ইয়েহুয়ারও অসুস্থ লাগছিল, এমনকি কিয়ানো অনেক অস্থিরতা অনুভব করছিল। জিয়ান বলে, আমি নিশ্চিত এটা মোয়ান। আর তারপর সে জেনকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি কিয়ানকে নিয়ে খুব দ্রুত ফিরে আসব। এরপরে দেখা যায় নেইনা কিয়ানকে নাস্তা দিয়েছে আর সেটা খেতে খেতে কিয়ান বলছিল সে আলীর সাথে দেখা করতে যেতে চায়। তবে সে যখন বের হচ্ছিল তখনই তার কাছে সুজিন আসে। সুজিন এসে কিয়ানকে সিস্টার সিস্টার বলে ডাকছিল এবং বলছিল সে কিয়ানকে গ্রিটিং করতে এসেছে। যেহেতু কিয়ান ইয়েহুয়ার ওয়াইফ হবে আর সে ইয়েহুয়ার সাইড কনসোর্ট, তাই তারা দুইজন বোন। কিন্তু কিয়ানের সুজিনকে কেন যেন ভালো লাগছিল না। সে সুজিনকে বলে, আচ্ছা তুমি যেহেতু আমাকে এত ঘটা করে গ্রেটিং করতে এসেছো, গ্রেটিং করো। সুজিন তখন বলে, আমি তো অলরেডি আপনাকে গ্রেটিং করেছি। কিয়ান বলে, এইটুকুই? সুজিন তখন সাথে সাথে হাঁটু গেড়ে বসে কিয়ানকে গ্রেটিং করে আর তারপর কিয়ানকে বলে, আমি আপনাকে অনেক বেশি সম্মান করি, কেননা আলী আপনাকে নিজের মা মনে করে। আলীর মা আলীর জন্ম দেওয়ার পর জোসিয়ান টেরেস থেকে ঝাঁপ দিয়েছিল আর ইয়েহুয়া এত বছর আলীকে একা একা মানুষ করেছে। এখন যেহেতু আলী আপনাকে নিজের মা মনে করছে, সে হয়তো আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। সুজিন তো বরাবরই এমন মিষ্টি মিষ্টি কথা বলে। তবে কিয়ান মনে মনে ভাবছিল সে অনেক বেশি মিষ্টিভাষী। সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি আলীর মায়ের মতো দেখতে, যে কারণে ইয়েহু আমাকে এত বেশি অ্যাটেনশন দিচ্ছে। মর্টাল ওয়ার্ল্ডে থাকার কারণে এইসব পলিটিক্স আমি আগে থেকেই শিখে গিয়েছি। আর তারপর সুজিনকে বলে, তোমার চিন্তা করতে হবে না, আমিও আলীকে পছন্দ করি, সে আমাকে মোটেও ডিস্টার্ব করে না। আর তুমি যে আমাকে বললে তুমি আমাকে ফর্মালি গ্রেটিং করতে এসেছো, আমাদের কিনকিউতে ফর্মালি গ্রেটিং করতে হলে 3 দিন মাংস না খেয়ে গোসল করে নতুন কাপড় পরে 3বার হাঁটু গেড়ে বসে গ্রেটিং করতে হয়। এরপর থেকে যদি আমাকে ফর্মালি গ্রেটিং করতে চাও তাহলে এমনটাই করবে। সুজিন উঠে যেতে চাচ্ছিল, তখনই কিয়ান বলে, আমার কথা এখনো শেষ হয়নি। আমার বাবা মা আমাকে কোনো ছোট বোন উপহার দেয়নি, তাই এই যে তুমি আমাকে সিস্টার সিস্টার বলে ডাকছো, এটা শুনতে আমার আনিজি লাগছে। তুমি বরং আমাকে হাই গড বলেই ডেকো। সুজিন তো বুঝতে পারে যে কিয়ান তাকে দিচ্ছে এবং সে কিয়ানকে হাই গড বলে ডাকে। কিয়ান তখন বলে, আচ্ছা যাও, এবার তুমি যেতে পারো। সুজিন সেখান থেকে উঠে চলে যায়। এরপর কিয়ান নেইনাকে বলে, আমি যদি ভুল না করে থাকি সুজিন আলীর মাকে ফোর্স করেছিল জুসিয়ান টেরেস থেকে ঝাঁপ দিতে। এটা শুনেই নেইনা ইমোশনাল হয়ে যায় এবং বলে বিষয়টা এমনই, তার মিস্ট্রেস অনেক বেশি বোকা ছিল, তাই সে সুজিনের কথা এসে গিয়েছে। কিয়ান তখন বলে, আমি ইহুয়াকে যতদূর চিনি তার তো সুজিনকে এতদিনে মেরে ফেলার কথা ছিল,
ইয়েহুয়া যে সুজিনের বুকে তলোয়ার মেরেছিল এই সমস্ত ঘটনা নেইনা তখন কিয়ানকে খুলে বলে। কিয়ান তখন বলে ইয়েহুয়া যে এত ডিপলি ভালোবাসতে পারে এটা তো আমার আন্দাজে ছিল না। নেইনা এটাও বলে দেয় যে সুজিনের যে চোখগুলো ওইগুলো আসলে সুসুয়ার, সে সুসুয়ার চোখগুলো কৌশলে চুরি করে নিয়েছে। কিয়ান পাস্টে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই জানতে পারে। এরপর কিয়ানের মনে হয় বাইরে কেউ আছে। সে যখন বাইরে যায় দেখা যায় সেখানে জিয়ান এসেছে। জিয়ান তখন বলে বাইরে দাঁড়িয়ে আমি শুনলাম তুমি সুজিনকে বকাবকি করছো। মইয়ান তোমাকে এতটা কঠোর করে দিয়েছে, তা না হলে তুমি তো অনেক চঞ্চল আর নরম ছিলে। কিয়ান তখন বলে আমার 1,40,000 বছর বয়স, আর কতদিন আমি চঞ্চল আর নরম থাকবো। আর তাছাড়া ইয়ে হওয়ার এই সাইড কনসার্টকে আমার ভালো লাগে না। সে অনেক বেশি মিষ্টি মিষ্টি কথা বলে আর নিজেকে অনেক স্মার্ট মনে করে। এইসব মানুষদের আমার পছন্দ না। যা হোক জিয়ান তো এসেছিল কিয়ানকে মইয়ানের ব্যাপারে বলতে, এবং সে কিয়ানকে মইয়ানের জেগে ওঠার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে কিয়ান বলে তুমি নিশ্চিত? তুমি কিভাবে বুঝলে সেটা মইয়ান? জিয়ান তখন বলে সে মইয়ানের সোল ফিল করতে পেরেছে। তবে মইয়ান যেভাবে একা একা নিজের সোলটাকে একত্রিত করছে এভাবে করে মইয়ানের আরো 7 থেকে 8 হাজার বছর লেগে যাবে। তাই কোনো একটা ভাবে মইয়ানকে সাহায্য করতে হবে। কিয়ান তো এবার কান্না শুরু করে দেয়। জিয়ান দ্রুত কিয়ানকে গিয়ে বলে তুমি কান্না করছো কেন? কিয়ান তখন বলে এই খবরটা শোনার জন্য আমি 70,000 বছর ধরে অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে আমি আর নিজেকে সামলাতে পারছি না। কিয়ান তো প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়েছিল। তবে দূর থেকে এই সব কথাই ইয়েহুয়া শুনতে পায় এবং তার প্রচন্ড মন খারাপও হয়। এরপরে দেখা যায় কিয়ান ইয়েহুয়াকে একটা চিঠি লিখে সেখান থেকে চলে গিয়েছে। ইয়েহুয়া কিয়ানের চিঠিটা পড়ার পর মনে মনে চিন্তা করছিল কিয়ান তুমি কি সত্যি আমাকে ছেড়ে দিচ্ছ? এরপরে দেখা যায় ফেং মন খারাপ করে চিন্তা করছিল সে কিভাবে ডংহুয়াকে কষ্ট দিবে। সে তো ডংহুয়াকে কষ্ট দিতে পারছে না, আর ডংহুয়াকে কষ্ট দিতে না পারলে তো ডংহুয়ার মিশনও কমপ্লিট হবে না। তবে এরই মধ্যে তার কাছে ইয়ানজেন আসে। ইয়ানজেন তাকে ক্লাউড ক্লিয়ারিং ফ্যানটা দেখিয়ে বলে আমি আমার মাস্টারকে অনেক বেশি মিস করছি। আর এটা শুনে ফেংয়ের অনেকটা ভালো লাগে, যেহেতু ইয়ানজেনের মাস্টার ছিল তারই ফুপু। সে চিন্তা করতে থাকে আন্টি তুমি একটা ভালো ডিসিপ্লিন পেয়েছো। ইয়ানজেনের হাতে ওই ফ্যানটা দেখে ফেং ওই ফ্যান ধরে বলে এটা একটা ম্যাজিক্যাল ফ্যান, এটার নাম ক্লাউড ক্লিয়ারিং ফ্যান। তোমার মাস্টারের সাথে একবার আমার দেখা হয়েছিল, সে আমাকে এটা সম্পর্কে বলেছে, এটাকে সাবধানে রেখো। ইয়ানঝেন তখন ওই ফ্যানটা ধরে চিন্তা করছিল এটা ম্যাজিক্যাল জিনিস, আর তখনই ওই ফ্যানটা হঠাৎ করে উপরের দিকে উঠে যায়। ইয়ানঝেন ভয় পেয়ে সরে যায় আর ফেং যায় তাকে প্রোটেক্ট করতে। আর তারা দুইজনে একটা মোড়ার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ইয়ানঝেন পড়ে যায় ফেং এর উপরে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তখনই সেখানে ডং হওয়ার সমস্ত কনসোর্টরা চলে আসে। তারা তো এমনি ফেংকে দেখতে পারতো না, যেহেতু ডং হওয়া ফেং এর বেশি বেশি কেয়ার করত। আর এইবার পেয়েছিল সুযোগ। ইয়ানঝেন বারবার বলছিল সে কিছুই করেনি, ফেংও বলছিল, কিন্তু তারা কিচ্ছু শোনে না এবং একজন কনসোর্ট চলে যায় ডংহার কাছে। ডংহার কাছে গিয়ে তারা বলতে থাকে ইয়ানঝেন আর ফেং এর রিলেশন রয়েছে, তারা ওপেন প্লেসে বসে অবৈধ কিছু করছিল। তবে ডংহা তার কনসোর্টের কোনো কথাই বিশ্বাস করে না এবং ঝাড়ি মেরে কঠোরভাবে বলে দেয় এরপর যদি কেউ ফেং এর নামে বদনাম করার চেষ্টাও করে তাহলে ডংহা তার মৃত্যুদণ্ডের আদেশ দিবে। এবং কনসোর্টকে জিজ্ঞাসা করে ফেং কোথায়। কনসোর্ট তখন জানায় যে ফেংকে জেলে বন্দি করে রাখা হয়েছে। ডংহা তখন দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এদিকে জেলে ইয়ানজেন চিৎকার করে করে বলছিল সে কিচ্ছু করেনি, সে নির্দোষ। আর ফেং মন খারাপ করে বসেছিল। সে চিন্তা করছিল সে কিভাবে ডংহাকে সবকিছু এক্সপ্লেন করবে। তবে তখনই তার কাছে সিমিং এসে বলে এটা অনেক ভালো একটা সুযোগ ডংহাকে কষ্ট দেওয়ার। ডংহার সবচেয়ে প্রিয় স্ত্রী এবং তার সবচেয়ে প্রিয় সন্তান যদি অ্যাফেয়ার করছে এটা জানতে পারে তাহলে ডংহার এর থেকে বড় কষ্ট তো আর কিছু হতেই পারে না। তবে ফেং এটা বলতে রাজি হচ্ছিল না। সিমিং তখন বলে এই ট্রায়াল শেষে ডংহা যখন ফিরে গিয়ে জানতে পারবে তুমি তার ট্রায়ালে সাহায্য না করে উল্টো সবকিছু বিগড়ে দিয়েছো তাহলে সে আরো বেশি রেগে যাবে। ফেং এবার একটু চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে সেখানে ডংহা চলে আসে এবং ইয়ানজিনকে মুক্ত করে। তবে এরপরে সে যখন ফেং এর কাছে আসে তখনই সিমিং ফেংকে পাশ থেকে বলতে থাকে এটাই সুযোগ, বলো তোমার আর ইয়ানজেনের রিলেশন আছে, তুমি ডংহাকে ভালোবাসো না।
ফেং অসহায়ের মতো ডংহুয়ার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই ড্রামার এই এপিসোডটা শেষ হয়ে যায়।